হচ্ছে শুরু করি। ওকে। ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আহ প্রণা আমরা একটু ইয়েটা নিয়ে নেই, শনটা নিয়ে নেই। ওকে। 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 আচ্ছা, এমনিতে আমরা হচ্ছে কি আজকে আরো কিছু পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব, যেগুলোর মধ্যে থাকবে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভার্ব। তো প্রোনাউন নিয়ে আমরা যদি আমাদের কথাবার্তা শুরু করি, প্রোনাউন হচ্ছে গিয়ে নাউনটা বারবার যেন রিপিটেশন না করতে হয় সেজন্য আমরা ইউজ করি, যে জানি ছোটকালের যে ব্যাপার স্যাপার সেগুলাই। এখানে আমরা সংজ্ঞা নিয়ে বেশি টাইম কাটাবো না। আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশনটা আমরা একটু দেখতে চাই। যেমন আসে, পরীক্ষায় আসে যে এটা কোন টাইপের প্রোনাউন, বা এই টাইপের প্রোনাউন নিচের কোনটা, অপশনের কোনটা, বা এত ইজি কোশ্চেন না দিয়ে একটা সেন্টেন্স ধরে দেয়, তারপর একটা স্পেসিফিক ওয়ার্ড কে বলে যে এটা আসলে কি প্রোনাউন বা এটা আসলে কি পার্টস অফ স্পিচ। তো সেখানে প্রোনাউনও থাকে, অ্যাডজেক্টিভও থাকে, তবে ডিরেক্ট প্রোনাউন অ্যাডজেক্টিভ এভাবে হয় না, প্রোনাউনের ওই প্রকারভেদটার নাম ধরে থাকে। তো এটা হচ্ছে গিয়ে সামথিং লাইক দ্যাট। তো প্রথম ক্লাসিফিকেশনের একদম প্রথম যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা পার্সোনাল প্রোনাউনের কথা বলতে পারি। পার্সোনাল প্রোনাউন হচ্ছে গিয়ে আই, উই, হি, দে, ইউ, শি, হি, এসব এসব এই এই সহজ সহজ প্রিপোজিশন বা প্রোনাউন যেগুলো আমরা একদম ছোটকাল থেকে জানি, ওই সহজ সহজ প্রোনাউন গুলো আমরা পার্সোনাল প্রোনাউন হিসেবে জানবো। এরপর আসি আমাদের যেগুলো আসলে নতুন করে জানতে হবে বা শিখতে হবে, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে আমি পয়েন্ট আউট করতে চাই একটা স্পেসিফিক জিনিস বা স্পেসিফিক পিপলকে। যেমন আমি বললাম দিস, আমি বললাম দ্যাট, হ্যাঁ, দিস ম্যান, দ্যাট পারসন, দ্যাট গ্রুপ, দ্যাট টিম, এভাবে আমি যে কোনো কিছু বলতে পারি। সেটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপর আসি ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে কি যে এই ধরনের যেগুলোকে দিয়ে আমরা কোশ্চেন করি, WH কোশ্চেন করি, যেমন হু, হুইচ, হুজ, হোয়াট, হোম। তবে এই জিনিসগুলো কি থাকবে না, ওই রকম ভাবে থাকবে না আপনি যেরকম ভাবে দেখছেন বা দেখতেছেন। যেমন সেন্টেন্সের আহ এটা পজিশন অনুযায়ী ভ্যারি করবে, বিভিন্ন জায়গায় থাকবে। আমরা দেখবো সেন্টেন্সের ভিতরে থাকলে এগুলো আসলে কিরকম দেখা যায় বা কখন কোনটা হয়, কখন প্রোনাউন হয়। আবার সেম ওয়ার্ডটাই, যেমন এখানে ওয়ার্ড ভিত্তিক ভাবে লেখা, এই সেম ওয়ার্ডটাই কখনো কখনো আমার অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হতে পারে। এই জন্য সেন্টেন্সে আসলে ওটা কি হিসেবে দেখা যাচ্ছে বা সেন্টেন্সে আসলে কোথায় আছে, সেই জিনিসটা ইম্পর্টেন্ট এই জায়গাটা। আচ্ছা, এরপরে আসি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের মধ্যে আছে হু, হুইচ, দ্যাট, দোজ। এটা হচ্ছে গিয়ে আপনার ডিপেন্ডেন্ট ক্লজ কে ইন্ট্রোডিউস করবে এবং রেস্ট অফ দ্য সেন্টেন্সের সাথে কানেক্ট করবে। কিভাবে কানেক্ট করবে সেই জিনিসটা আমরা সামনে দেখবো সেন্টেন্সের মাধ্যমে। ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে আছে, ইনডিফিনিট প্রোনাউনটা মেইনলি রেফার করে নন স্পেসিফিক থিংস অর পিপল। ওইখানে আমি কোনো ডিরেক্ট কোনো ক্লেরিফিকেশন দিব না, ডিরেক্ট কোনো আইডেন্টিফাই করব না ডিরেক্টলি। আমরা হচ্ছে কি এরকম ভাবে বলবো বথ, এনি, সাম। এখন এনি বলতে আসলে কাকে বোঝানো হয়েছে সেটা কিন্তু আমরা বুঝি নাই। সাম, সাম বলতে আসলে স্পেসিফিক কোনো গ্রুপকে বোঝানো হচ্ছে না। তো নান, ওয়ান, ম্যানি, অল, এই সবগুলাই ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে পড়বে। এরপর আসি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইন্ডিভিজুয়ালি বা সেপারেটলি, ইন্ডিভিজুয়ালি বা সেপারেটলি কোনো কাজ করতেছে, যেমন ইচ, এভরি, ইদার, নিদার, এই জিনিসগুলা কালেকটিভলি, কালেকটিভলি না বরং সেপারেটলি বা ইন্ডিভিজুয়ালি আসলে কাজ করতেছে, তখন এই প্রোনাউন গুলা ইউজ হয়। এগুলাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে সেপারেটলি, ইন্ডিভিজুয়ালি যেহেতু কাজ করতেছে, ডিস্ট্রিবিউটেড হয়ে, এর জন্য আসলে এগুলাকে ডিস্ট্রিবিউটেড প্রোনাউন বলা যাইতে পারে। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে লাস্টে সেলফ থাকবে, এটা হচ্ছে একদম শর্টকাট। আপনার মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, এই জিনিসগুলো আসলে রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ। আর রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে যে আমার ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই ধরনের জিনিসগুলা, এগুলো হচ্ছে আমার রেসিপ্রোকাল প্রোনাউন। এখন ইচ আদার কখন ইউজ হয়, ওয়ান অ্যানাদার কখন ইউজ হয়, এই জিনিসগুলা ডিরেক্ট জিনিস আমরা দেখতে যাচ্ছি একদম এক্সাম্পল সহ। আমরা যদি প্রথমে বলি যে প্রোনাউন কিভাবে কি ফর্মে আসলে ইউজ হয় একটা সেন্টেন্সের মধ্যে, সেগুলোর আলোচনা যদি আমরা আসি, তাহলে প্রোনাউন সাবজেক্ট হিসেবে ইউজ হতে পারে। যেমন বললাম যে রহিম অ্যান্ড আই, এটা না বলে আমি বললাম উই জয়েন্ট দা
প্রোগ্রাম। ঠিক আছে, উই জয়েন্ট দ্য প্রোগ্রাম। তো আমি কিন্তু সাবজেক্ট হিসেবে এই জায়গায় ইউজ করলাম। অবজেক্ট হিসেবে ইউজ হইতে পারে, যেমন আমি বললাম আই স হিম, আই স হিম। তো আমরা কিন্তু, কিংবা আরো আরো এক্সাম্পল আমরা বলি, গিভ ইট টু হার, না আই হেট হার। তো আমরা অবজেক্ট হিসেবেও কিন্তু প্রোনাউনকে ইউজ করতে পারি। এবার আসি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা জানি যে ভার্বের শেষে আইএনজি হয়, এটুকু আমরা জানি। তবে এখানে একটু কনফিউশন আছে, এই কনফিউশন নিয়ে আমরা ভার্বের স্লাইডটাতে আরো ডিটেলস আলোচনা করব। সেখানে হচ্ছে কি আমার জিরান্ডের সাথে একটু ঝামেলা আছে। যেমন আমরা যদি প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলি, এই প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হিসেবেও ইউজ হইতে পারে সেন্টেন্সে, আবার এটা হচ্ছে কি আমার ভার্ব হিসেবেও ইউজ হইতে পারে। যেমন আমি বললাম দ্য ফ্লিং ক্রিমিনাল বা দ্য ফ্লাইং বার্ড। আমি এই যে ফ্লিং ক্রিমিনাল বলতে ক্রিমিনালের একটা মানে সিচুয়েশন বা অবস্থার কথা বুঝাচ্ছি, বা ক্রিমিনালটাকে এই ফ্লিংটা কিন্তু ডেসক্রাইব করতেছে। এই জন্য এই ফ্লিংটা কিন্তু এখানে আপনার ভার্ব হিসেবে ইউজ হয় নাই, বরং এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, যেহেতু এটা নাউনকে মডিফাই করতেছে। কিন্তু এই জায়গায় আমরা যদি দেখি হি ওয়াজ ওয়েভিং দ্য কাটলেস, তো এখানে কিন্তু এটা ডিরেক্টলি ভার্ব। তাই হইলে আপনার প্রেজেন্ট পার্টিসিপল এই থিমটা কিন্তু দুই ফরম্যাটে ইউজ হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হতে পারে, আপনার ভার্ব হিসেবেও কিন্তু ইউজ হতে পারে। এরপর আসেন পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভটা আগে বলার কারণ হচ্ছে পসেসিভ নাউনটা আমরা বুঝাইতে চাই। ঠিক আছে, পসেসিভ প্রোনাউনটা আমরা বুঝাইতে চাই। আচ্ছা, একটা চ্যাট আসছে মনে হচ্ছে। ভাই কোন বুক ফলো করেন? বুক আসলে অনেকগুলা ফলো করা হয়। Positive adjective are used before a noun to show এটা হচ্ছে কি ওনারশিপ বোঝানোর জন্য। যেমন মনে করেন দিস ইজ আওয়ার ইউনিভার্সিটি। এখন এই যে ইউনিভার্সিটিটা আমাদের, এবং ইউনিভার্সিটিটাকে এই আওয়ারটা কিন্তু মডিফাই করছে, এই জন্য এই আওয়ারটা একটা অ্যাডজেক্টিভ, এবং এটা কিন্তু এট এ টাইম ওনারশিপও দেখাচ্ছে। যেমন ইউনিভার্সিটিটা আমাদের ইউনিভার্সিটি, তো এটা একটা ওনারশিপ। বা আমি এরকম বললাম যে আই ডিসলাইক হিজ জয়নিং দ্য পার্টি। তো এই হিজ যে আছে, এই হিজটা কিন্তু আমার বাদ বাকি অংশটুকুকে মডিফাই করছে। তো এটা হচ্ছে গিয়ে আমার যে আওয়ারটা পজিটিভ অ্যাডজেক্টিভ। এখন এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে আমরা পসেসিভ প্রোনাউন ইউজ করতে পারি পসেসিভ অ্যাডজেক্টিভের রিপিটেশনটা ইয়ে করার জন্য, রিপ্লেস করার জন্য। যেমন আমরা যদি বলি যে মাই ডগ ইজ স্মার্টার দ্যান দেয়ার ডগস, এটা না বইলা আমরা এভাবে বলতে পারি শর্টে যে দেন দেয়ার্স। তো এই যে দেয়ার্স আমরা ইউজ করছি, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। এরপর সেই রিফ্লেক্সিভ প্রোনাউন খুবই সহজ। আমি বলছি যে লাস্টে সেলফ থাকলে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, খুব ইজিলি আপনারা বুঝে ফেলবেন। সেলফ, আর যদি প্লুরাল হয় তাহলে সেলফস। ইউসেজ অফ রিলেটিভ প্রোনাউন হচ্ছে কি আমরা ওইখানে যে বলে আসছি, আপনি অনেক কোশ্চেনও দেখতে পাইছেন। তো হু, হোম, ওই রকম কোন কোশ্চেনের মতন দেখতে পাইছেন। এটা হচ্ছে গিয়ে কি দেখেন, আই স আ বয়, হি ওয়াজ ক্রাইং, এই দুইটা সেন্টেন্সকে একসাথে কানেক্ট করবে। কিভাবে দেখেন একসাথে রিলেট করবে? আপনার এভাবে আমি বলতেছি, আই স আ বয় হু ওয়াজ ক্রাইং। এখন এই জায়গাটাতে এই দুইটা সেন্টেন্সকে আপনার একটা জায়গায় কিন্তু রিলেট করে ফেললো, ওই বয়টাকে তার পরবর্তী কন্ডিশনের সাথে রিলেট করে ফেললো এই হু দিয়ে। এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এমনিতে পার্সন ওয়াইজ আমরা যদি বলি হু, দ্যাট, হুম, হুজ, এই জিনিসগুলা কিন্তু পার্সনের জন্য ইউজ হয়। আর কোনো থিংস বা কোনো অবজেক্টের জন্য যে জিনিসগুলো ইউজ হয়, অবজেক্ট মানে আমি কিন্তু বস্তুর কথা বোঝাচ্ছি, ওইসবের জন্য হুইচ, দ্যাট, হুজ এগুলা ইউজ হয়। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হি ইজ দ্য পারসন হু ক্যান হেল্প ইউ। এখন এই হুটা আমরা পরবর্তী আরেকটা সেন্টেন্স ছিল, ওই দুইটা সেন্টেন্সকে একসাথে রিলেট করার জন্য বা দুইটা ক্লজকে একসাথে রিলেট করার জন্য ইউজ করছি। ঠিক একইভাবে শি ইজ দ্য গার্ল হুম রহিম সিলেক্টেড, হুম দিয়ে বোঝাচ্ছে যে ওই গার্লের কথা, যে যেই গার্লটাকে রহিম সিলেক্ট করছিল।
এরপর আসি ইনডিফিনিট ভার্সেস স্পেসিফিক রেফারেন্স। আমরা যদি হু বা হুম ইউজ করি, সেক্ষেত্রে এটা কিন্তু স্পেসিফিক পার্সন বা স্পেসিফিক এন্টিটিকে বোঝানো হয়, কিন্তু হু ইভার বা হোম ইভার আমরা যদি ইউজ করি সেক্ষেত্রে কিন্তু জিনিসটা স্পেসিফিক থাকে না। যেমন আমি বললাম যে টক টু হু এভার ক্যান হেল্প ইউ, যেই তোমার হেল্প করতে পারো তার সাথে কথা বলো। কিন্তু এটা দিয়ে আমরা কিন্তু কোনো স্পেসিফিক কোনো ডিফাইন করতে পারলাম না স্পেসিফিক ভাবে। কিন্তু আমি একটু আগে হু এর ইয়ে দেখছি, যে বললাম হি ইজ দ্য পার্সন হু ক্যান হেল্প ইউ, তাহলে আমি কিন্তু পার্সনটাকে স্পেসিফাই করতে পারছি। আচ্ছা, এবার আসি খুবই কনফিউজিং একটা জিনিস, এবং এক্সামে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং এক্সামে বেশি আসার সম্ভাবনা, সেটা হচ্ছে আপনার প্যারেনথেসিস স্টেটমেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে এই হু এবং হুম নিয়ে একটা কনফিউশন দেখা যায়। যেমন আমরা যদি বলি, এই যে দেখেন, হি ইজ দ্য পারসন, এখানে মন চাইতো না যে হুম আই থিংক ক্যান হেল্প ইউ, এটা দিতে কিন্তু মন চায়। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে, দেখেন একটু ভালো মতন, হি ইজ দ্য পারসন হু ক্যান হেল্প ইউ। আই থিংক এই অংশটুকু আসলে প্যারেনথেসিস স্টেটমেন্ট, এই আই থিংকটা এই সেন্টেন্সে থাকা না থাকা একই কথা, ঠিক আছে? তো এই ধরনের স্টেটমেন্ট গুলাকে বলা হয় প্যারেনথেসিস স্টেটমেন্ট, যেগুলা থাকা না থাকা সেন্টেন্সটা আসলে কোনোভাবে প্রভাবিতই করে না। তো আপনার আসলে এটা এরকম হয়তো, হি ইজ দ্য পারসন হু ক্যান হেল্প ইউ, মাঝখানের এই আই থিংকটা জরুরি কিছু না। ঠিক একইভাবে আমরা আরো এক্সাম্পল দেখি। উম আমরা সামনে এক্সাম্পল দেখি, যেমন মনে করেন এইটা, হি ইজ দ্য রাইটার হু, এই যে উই বিলিভ ইজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড। এই যে আমরা যদি বলি হু উই বিলিভ, এখন এই উই বিলিভ অংশটুকু আপনার এই সেন্টেন্সে থাকুক, মন চায় না থাকুক, কোনো ইফেক্ট পড়বে না এই সেন্টেন্সের মধ্যে। তো উই বিলিভ এই অংশটুকুকে আমরা বলতে পারি প্যারেনথেসিস স্টেটমেন্ট। আর হি ইজ দ্য রাইটার হু ইজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড, সেন্টেন্সটা আসলে এই অংশটুকু ছিল উই বিলিভ, এই অংশটুকু প্যারেনথেসিস স্টেটমেন্ট। কিন্তু আপনার এখানে কিন্তু হি ইজ দ্য রাইটার এটার পরে এখানে ড্যাশ দেওয়া থাকলে আপনার কিন্তু হুম দিতে মন চাবে, যে হি ইজ দ্য রাইটার হুম উই বিলিভ, এটা দিতে মন চাবে। কিন্তু এখানে আসলে আপনার ভার্বটা দেখে কিন্তু বোঝা লাগবে যে এটা আসলে কাকে বোঝাচ্ছে। ইজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড, এই যে ইজ কার সাথে হবে, ইজ হবে ওই যে হি এর সাথে। তাহলে হি ইজ দ্য রাইটার, তো ওই হিটার সাথে যাওয়া সাবজেক্ট ইজটাকে কিন্তু বোঝানো হয়েছে এই জায়গাটা। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, যেহেতু এটা নিয়ে একটু ঝামেলা আছে। ইউ শুড গো টু হু এভার ইউ থিঙ্ক ক্যান সলভ ইউর প্রবলেম। তো ইউ থিঙ্ক এর পরে তো নিশ্চয়ই ক্যান আসবে না, তাহলে এই যে ইউ থিঙ্ক এই অংশটুকু কিন্তু প্যারেনথেসিস স্টেটমেন্ট। তাহলে ইউ শুড গো টু হু বা হু এভার ক্যান সলভ ইউর প্রবলেম, ব্যাপারটা এরকম। তো এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এগুলা ভালো মতন গো থ্রু করবেন এক্সামের জন্য। এই কনফিউশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা আরো কিছু প্রোনাউন সম্পর্কে যদি দেখতে চাই, যে ইচ আদার ওয়ান অ্যানাদার, এটা পুরান গ্রামার যেটা ছিল, ওল্ড গ্রামার ভার্সনে আসলে এটাকে টু পার্সন, থ্রি পার্সন, মোর দ্যান টু এরকম এর সাথে ডিফাইন করার চেষ্টা করা হতো, বাট বর্তমান মডার্ন ইংলিশে এগুলোর কোনো অস্তিত্বই নেই। যেমন টু ফ্রেন্ডস লাভ ইচ আদার, অল দ্য ক্লাসমেটস রেসপেক্ট ওয়ান অ্যানাদার। আচ্ছা, বথ ইদার নিদার এগুলা সাধারণত দুইটা জিনিসের মধ্যে জিনিসপত্র বুঝাইতে ইউজ হয়। যেমন আমরা যদি বলি আই হ্যাভ টু পেন্স, বথ অফ দ্যাম আর গুড। আর অল এনি নান এগুলো হচ্ছে মোর দ্যান টু থিংস এর ক্ষেত্রে ইউজ হয়, যেমন আই হ্যাভ ফোর পেন্স, অল অফ দ্যাম আর গুড। এবার সেই অর্ডার অফ সাবজেক্টিভ প্রোনাউন্স, এইখানে আমরা যদি ভালো কাজ করা হয়, আপনার তিনজন কাজ করছে, তিনটা পার্সনের লোক আছে, মানে তিনটা পার্সন বলতে যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আছে। তো সেই ক্ষেত্রে আপনার সিকোয়েন্সের ক্ষেত্রে পজিটিভ যদি হয়, কাজটা যদি পজিটিভ বা ভালো কাজ হয়, সেক্ষেত্রে সিকোয়েন্সটা হচ্ছে 231, মানে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, পরে ফার্স্ট পার্সন আসবে। যেমন ইউ, হি,
অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ভার্বটা দেখেন, ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, আই দেখে আবার অন্য কিছু দিতে যায় না, কারণ এখানে তিনজনের কথা বলা হয়েছে। এটা একটা লক্ষণীয় জিনিস। আরেকটা লক্ষণীয় জিনিস হচ্ছে গিয়ে ক্লাসে প্রেজেন্ট থাকা তো ভালো কাজ, এজন্য ইউ, হি অ্যান্ড আই, তাহলে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, শেষে আমি। আর যদি খারাপ কোনো কাজ হয় সেক্ষেত্রে 123, ওই তখন আমারে আগায় রাখবো, আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। এখানে যে কথাটা সেটা হচ্ছে যে, আরেকটা কথা সেটা হচ্ছে যে কমাগুলা দেখেন, কমাগুলা এন্ড এর আগেও কিন্তু কমা ইউজ হবে। এরকম রিপিটেড যে কমাগুলা আছে, রিপিটেড কমা, আপনার এখানে আই, ইউ এরকম 10টা 10টা দিতে যাচ্ছে, সেক্ষেত্রে এন্ড এর আগেও কিন্তু কমা হয়। আমরা এই রুলটা কিন্তু অনেকেই ইউজ করি না। আর আরেকটা জিনিস লক্ষণীয় যে হি দেখছেন, এজন্য কিন্তু আবার ইজ লেখা দিয়েন না। আপনার এখানে তিনজনের কথা বলা হয়েছে, এর জন্য আর গিলটি। এরপর পসেসিভ ফর্মস অফ ওয়ান। ওয়ানের পসেসিভ ফর্ম হিসেবে আপনি ওয়ান্স ইউজ করতে পারেন। ওয়ানের পসেসিভ ফর্ম হিসেবে আপনি হিজ বা হার ইউজ করতে পারেন, ডাজ নট ম্যাটার। ঠিক আছে। তবে হ্যাঁ, যেমন মনে করেন দা বেবির কথা বললাম, দা বেবি ক্রাইড ফর ইটস মাদারই কিন্তু হবে। এখানে আবার কিন্তু হিজ বা হার মাদার এর চাইতে ইটসটা কিন্তু আহ, মানে বেটার। ইটসটা ইউজ করা কিন্তু বেটার, কারণ বেবি হচ্ছে বুদ্ধিহীন একটা প্রাণী হিসেবে আর কি ট্রিট হবে। আচ্ছা, এখানে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট কথা না। আমরা ইটস এবং অ্যাপোস্ট্রোফি ওয়ালা এস ব্যবহার করা যে ইটসটা আছে সেটার ফারাকটা বুঝবো। ইটস দিয়ে বুঝাই ওই যে ওনারশিপ, যে ওইটার, যেমন দা ডগ ওয়েজড ইটস টেল। তো এখানে ইটস টেল ওর নিজের লেজের কথা যেহেতু বোঝানো হয়েছে, এটা ওর, এই জন্য ইটস ইউজ করা হয়েছে। কিন্তু ইটস অ্যাপোস্ট্রফি এস দেওয়া যে ইটসটা, সেটা দিয়ে ইট ইজ বা ইট হ্যাজ, এই যে ইট ইজ বা ইট হ্যাজ এরকম ধরনের জিনিসগুলো বোঝানো হয়। ইভেন ইটের পরে এটা অ্যাপোস্ট্রফি দিয়ে যদি ডি বসানো হয়, তাহলে ইট হ্যাড, ইট উড এরকম জিনিস কিন্তু বোঝানো হয়। যেমন ইটস গোয়িং টু রেইন টুমরো, তো এখানে ইট ইজ গোয়িং টু রেইন টুমরো। আচ্ছা, এরপর ওকে, এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। আর আপনারা নিশ্চয়ই জানেন যে নানের সাথে কিন্তু আমরা অনেকেই বলি যে নান, আপনি যদি দেখতে পান তাহলে কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ করবেন, কিন্তু অলওয়েজ কিন্তু সিঙ্গুলার হবে না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্লুরাল হতে পারে। এটা সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে। এরকম গদবাঁধা মুখস্থ কথা আসলে বলা ঠিক না। যেমন আমি বললাম যে নান অফ দ্য কেক ইজ লেফট। দেখেন, নান অফ দ্য কেক, আমরা যেহেতু এখানে সিঙ্গুলার পাইছি এজন্য এখানে কিন্তু ইজ দিছি। কিন্তু নান অফ দ্য বুকস, এখানে কিন্তু আমরা ইজ মিসিং দিব না, আর মিসিং। এরপর চলে আসেন অ্যাডজেক্টিভ। আমরা নাউন পড়ে ফেলছি আগের ক্লাসে, আজকে পড়তেছি প্রোনাউন পড়ে ফেলছি, এখন পড়বো অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কি করে আপনারা ছোটকাল থেকে পড়ে আসছেন, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এসব বুঝেন। তো যেমন শি ইজ আ বিউটিফুল সিঙ্গার, এখানে বিউটিফুল দিয়ে তার একটা কোয়ালিফিকেশন বোঝানো হয়েছে। আচ্ছা, আপনি কিছু কমন সাফিক্স ইউজ করে অ্যাডজেক্টিভ করতে পারেন। এখানে অনেকগুলো সাফিক্স আছে, আমি জানি এগুলা কারোর মাথায় থাকে না, কারণ আমার মাথায় থাকতো না। এখন আপনি কি করতে পারেন, আপনি হচ্ছেন গিয়ে, আমি যেটা করতাম সেটা হচ্ছে এক্সাম্পল গুলা বারবার গো থ্রু করতাম। এক্সাম্পল গুলা বারবার গো থ্রু করলে মাথার ভিতরে সাবকনশিয়াস মাইন্ডে আপনার কিন্তু অনেক কিছু গাইথা যাবে, এবং এটাই আসলে আপনার জন্য জরুরি। এবং এক্সামে ধরেন ইন্ডিভিজুয়াল ওয়ার্ড দিয়ে অ্যাডজেক্টিভ চাইতে পারে, অথবা সেন্টেন্সের ভিতরে অ্যাডজেক্টিভ মার্ক করা থাকবে সেখান থেকে অ্যাডজেক্টিভ চাইতে পারে, অথবা কোনটা অ্যাডজেক্টিভ বইলা সেন্টেন্সই দিয়ে দিতে পারে, সেখানে সেন্টেন্সের ভিতরে বোল্ড করা থাকবে। তো যেভাবেই থাকুক না কেন, এই যে এই জিনিসগুলো আপনার আসলে জানা থাকলে আপনার জন্য কিন্তু একটু ইজিয়ার হবে। এবং এটা আরো ইজি করার জন্য আমি কিন্তু প্রত্যেকটার সাথে ওদের অর্থগুলাও দিয়ে দিছি। ঠিক আছে, যেমন অ্যাবর্টিভ মানে কি, হ্যাঁ ডেসিসিভ মানে কি, সবগুলোর অর্থ সহ কিন্তু দেওয়া আছে, কারণ না সবগুলোর অর্থ কিন্তু সবাই জানে না, এই জিনিসটা আমি জানি। আচ্ছা, এরপর নাউনের সাথে এল ওয়াই যোগ করলে অ্যাডজেক্টিভ হয়। যেমন ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি, লাভ থেকে লাভলি, উইক থেকে উইকলি, ম্যান থেকে ম্যানলি, এটসেট্রা। নাউনের সাথে ওয়াই ইউজ করলেও এটা করা যায়, যেমন আইস থেকে আইসি, স্নো থেকে স্নোই, অয়েল থেকে অয়েলি।
আইসি ইউজ করেও করা যায়, এখানে এক্সাম্পল আছে, বিভিন্ন জিনিস ইউজ করে করা যায়, তবে কথা ওইটাই যে আসলে ওইভাবে মনে থাকে না বা ওইভাবে আসলে মনে রাখা জরুরিও না। আপনি জাস্ট দেখবেন, জাস্ট গো থ্রু করবেন কয়েকবার, চোখ দিয়ে স্ক্যান করবেন ভালো মতন, তাহলে মোটামুটি আপনার মাথায় গাঁথা যাবে, যতটুকু গাঁথবে অতটুকুই আপনার দরকার। এখানে বেশ কিছু এক্সাম্পল আছে যে যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে, এগুলা খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাকে কি করে বুঝাই এগুলা কত বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলা খুব ভালো মতন আপনার গো থ্রু করতে হবে। যে নাউন থেকে অ্যাডজেক্টিভের যে কনভারসেশন আপনার, সেই জিনিসগুলা, সরি কনভারসেশন না, কনভার্সন। আচ্ছা, ম্যারিজ থেকে কি হচ্ছে, ল থেকে লিগাল, টাইম থেকে কি হচ্ছে, এক থেকে ওভাল, ভিলেজ থেকে কি হচ্ছে, এই জিনিসগুলো আপনার কিন্তু দেখতে হবে। যেমন দেখেন, মজার ব্যাপার হচ্ছে ভিলেজ হচ্ছে গিয়ে কিন্তু নাউন, কিন্তু রুরাল এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এরপর আসেন অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন, চার ধরনের ক্লাসিফিকেশনে আমরা ফেলতে পারি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে গিয়ে কারো কোয়ালিটি বুঝাচ্ছে, দোষ গুণের কথা বুঝাচ্ছে। কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ বুঝাচ্ছে, এগুলা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছি, লিটল, মাচ, এসব নিয়ে আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করছি, আমরা আজকে এটা আলোচনার ডিটেলসে যাচ্ছি না। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এখানে নাম্বার আছে দেখছেন, উই হ্যাভ 5 ফিঙ্গার্স, এই ফিঙ্গার্সটাকে 5টা মডিফাই করছে এর জন্য অ্যাডজেক্টিভ, এবং 5টা হচ্ছে একটা নাম্বার, এর জন্য অ্যাডজেক্টিভ অফ নাম্বার এটা। অ্যাডজেক্টিভ অফ নাম্বারের আবার কয়েকটা ক্যাটাগরি হয়, যেমন কার্ডিনাল নাম্বার, যেমন 1 2 3 এভাবে হতে পারে। অর্ডিনাল নাম্বার অর্ডার অনুযায়ী হতে পারে, আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে। তারপর আপনার মাল্টিপ্লিকেটিভ নাম্বার, যেমন সিঙ্গেল, ডাবল। এরপর প্রোনোমিয়াল অ্যাডজেক্টিভ। প্রোনোমিয়াল অ্যাডজেক্টিভ হচ্ছে গিয়ে is pronoun used before a noun to give more information about the noun. যেমন কেউ বলল যে দিস ইজ কার, এখন কার বললে তো বোঝা যাচ্ছে, কিন্তু আমি যখন বললাম দিস ইজ হিজ কার, তখন কিন্তু কারের একটা আমি ডেফিনেশন দিয়ে দিলাম, বা কার সম্পর্কে আরেকটু ভালো ইনফরমেশন দিয়ে দিলাম। তো এখানে এই হিজটা কিন্তু, এমনিতে হিজটা কি একটা প্রোনাউন, কিন্তু এই জায়গাটাতে হিজটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। এই জিনিসটা কিন্তু আমরা ওই যে পিছনেও দেখে আসছি, আমার মনে হয় বলতে মনে নাই। আহ আমরা একটু যাই আবার, বুঝছিল এই যে পসেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে আমরা কিন্তু এই জিনিসটা বলছিলাম, হ্যাঁ। পসেসিভ অ্যাডজেক্টিভ, যেমন দিস ইজ আওয়ার ইউনিভার্সিটি, এমনিতে আহ আহ, আমার আওয়ারটা হচ্ছে গিয়ে প্রোনাউন হইলেও আপনার এই জায়গাটাতে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে আপনি ইউজ করতে বেশি আগে গেছি, হ্যাঁ। প্রোনোমিয়াল অ্যাডজেক্টিভের 5 প্রকার আছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন। আমরা আহ, আরো ফর্মের অ্যাডজেক্টিভ আছে, যেমন প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার নাউন থেকে যেগুলো আসলে জেনারেট হয়, যেমন বাংলাদেশি স্টুডেন্ট, বাংলাদেশি স্টুডেন্টস। তো এই স্টুডেন্টসটাকে বাংলাদেশিটা মডিফাই করছে, এই জন্য এটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু বাংলাদেশি এটা তো একটা প্রপার নাউন, তাই না? তো এগুলোকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। তারপর পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পার্টিসিপল নিয়ে অ্যাডজেক্টিভ যেটা আমরা বলছি অলরেডি, সেটা হচ্ছে জিরান্ডের সাথে প্যাচ লাগে, ওই প্যাচটা আমরা ভাঙাবো সামনে। এখানে যেটা বলা হচ্ছে যে দা এক্সাইটিং নিউজ, এখানে নিউজটা এই এক্সাইটিংটাকে মডিফাই করছে, ঠিক আছে। বা উল্টা ভাবে আমরা বলতে পারি যে নিউজ ইজ এক্সাইটিং, দা নিউজ ইজ এক্সাইটিং, মানে ওরে দিয়ে ওরে পাওয়া যায় কিনা এটা একটু দেখতে হবে। তাইলেও আপনি এভাবেও বুঝতে পারেন যে এটা কি পার্টিসিপল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, এই যে নিউজটাকে কিন্তু এক্সাইটিংটা মডিফাই করছে। তো এই জায়গায় আপনার এই পার্টিসিপলটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। তো অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হলে কিন্তু অলওয়েজ পার্টিসিপল, আর নাউন হিসেবে ইউজ হলে কিন্তু জিরান্ড। জিরান্ডের প্রসঙ্গ আসবে আমাদের সামনে। আচ্ছা, এখানে আসলে খুব একটা ইম্পর্টেন্ট কিছু নাই, আমরা অ্যাডভার্বে চলে আসি। অ্যাডভার্ব হচ্ছে যেগুলা ভার্বকে মডিফাই করবে, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, অ্যাডভার্বকে মডিফাই করবে, ইভেন মাঝে মাঝে ফুল সেন্টেন্সকে মডিফাই করে ফেলতে পারে। আপনি যদি হাউ, হোয়েন, হোয়ার, ওয়াই এইসব দিয়ে কোশ্চেন করেন, সেই ক্ষেত্রে আপনি আহ মানে টিপিক্যালি এই অ্যান্সারটা পাবেন, এই অ্যাডভার্বটা পাবেন। যেমন আমরা যদি বলি যে হি রিডস অ্যাটেন্টিভলি, এই অ্যাটেন্টিভলি এই ওয়ার্ডটা কিন্তু রিডস যে ভার্বটা আছে, ভার্বটাকে মডিফাই করছে, যে সে কিভাবে পড়ে। এই যে হাউ দিয়ে কিন্তু আমরা কোশ্চেন করছি, ঠিক না, এই যে হাউ দিয়ে কিন্তু কোশ্চেন করার কথা বলা আছে। এরপর
মডিফাইং অ্যানাদার অ্যাডভার্ব, যেমন বললাম যে দ্য ম্যান ওয়ার্কস, আমি ভ্যারিটা যদি না বলতাম, আমি বললাম যে দ্য ম্যান ওয়ার্কস স্লোলি, তো ভার্বকে মডিফাই করে স্লোলি অলরেডি একটা অ্যাডভার্ব, কিন্তু এই অ্যাডভার্বটাকে মডিফাই করতেছে ভ্যারি স্লোলি এইভাবে বুঝলা, তো এটা আরেকটা অ্যাডভার্ব। তো এটা কিন্তু এইভাবে কোশ্চেন করা যায়, হাউ, তো হাউ দিয়ে কোশ্চেন করলে কিন্তু আমার অ্যাডভার্ব। ঠিক একইভাবে ও অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে পারে, ও প্রিপোজিশন কে মডিফাই করতে পারে, ও কনজাংশন কে মডিফাই করতে পারে, ইনফ্যাক্ট ও হোল সেন্টেন্স কে মডিফাই করতে পারে। যেমন আমি বললাম হি ফেইলড ইন দা এক্সাম, এটার আগে আনফরচুনেটলি লাগাই দিলাম, ফুল সেন্টেন্সটাকে কিন্তু এই আনফরচুনেটলি এটা মডিফাই করে ফেললো। এখন আপনার আবার শর্ট ট্রিক্স খোঁজার জন্য লাস্টে লি আছে, এল ওয়াই আছে, এটা খুঁজতে যান না, আপনি আসলে জাস্ট দেখবেন যে, কারণ এভাবে দেখলে হয় না, কারণ কোনো কোনো আমরা দেখতেছি যে কোনো কোনো ওয়ার্ড এট এ টাইম অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, আবার এট এ টাইম অ্যাডভার্ব হিসেবেও কিন্তু ইউজ হয়। এজন্য ওইভাবে লাস্টে কি আছে ফার্স্টে কি আছে ওইভাবে মিলাইতে যায় না, ওইভাবে শর্টকাট যদি ইউটিউবে ভিডিও পান ওই ভিডিওটাও দেখেন না। আপনার ইভেন হাসনাত আব্দুল্লাহরও দেখলাম আমি ভিডিও আছে, জিরান পার্টিসিপলের শর্টকাট ওয়ালা ভিডিও আছে। ভাই বিশ্বাস করেন, জিরান পার্টিসিপলের শর্টকাট ওয়ালা ভিডিও খুঁজতে খুঁজতে আমি আমার স্টুডেন্ট লাইফ, আমি যখন আপনাদের মতো প্রিপারেশন নিচ্ছিলাম, আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি, ঠিক আছে। এখন পাগল হয়েছি, শর্টকাট আবার পড়ি, শর্টকাট আবার মিলাই, দেখি কিছু কিছু মিলে আবার মিলে না সামনে গিয়ে। তাহলে ঝামেলাটা কোথায়? ঝামেলা হচ্ছে বেসিকটা পড়তে হবে, নাহলে হবেই না, এটা সম্ভবই না, এটা মাথায় আসবে না। ঠিক আছে, কোনো শর্টকাট নাই। জিরান পার্টিসিপলে আপনি হাসনাত আব্দুল্লাহরও ভিডিও পাবেন, এটা মানে কোনো শর্টকাট নাই, আমি বলে দিলাম। ঠিক আছে, এটা নিয়ে আমি এত অ্যানালাইসিস করছি, একজন শর্টকাট দেয় শুধু ও না, এমনিতে ওই যে ও আমার ব্যাচমেট খুব সম্ভবত, ও না শুধু, আহ, মানে এমনিতে অনেক ফেমাস ফেমাস লোকজন আছে, ফেমাস ফেমাস ইংলিশ টিচার আছে ইউটিউবে, আমি অনেক ভিডিও দেখছি, কিন্তু এগুলো শর্টকাট হয় না। ঠিক আছে, আপনার এগুলো শর্টকাট খুঁজতে গিয়ে সময় নষ্ট করেন না, যে জিরান ভার্সেস পার্টিসিপল আমি হচ্ছে একটু শর্টকাটটা খুঁজে দেখি, না কোনো শর্টকাট নাই। আমরা হচ্ছে কি একটাই শর্টকাট জানি, সেটা হচ্ছে বেসিক নিয়মটা জানতে হবে, বেসিক নিয়মটা আমি জানাই দেবো, এটাই শর্টকাট। তো যাই হোক, কি যেন বলতেছিলাম ভুলে গেছি। আচ্ছা, এখানে এডিশনাল আরো এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নিবেন। আর অ্যাডভার্ব কিভাবে ফর্ম করে এখানে দেওয়া আছে, তবে আপনি মেইনলি লক্ষ্য করবেন যে মানে ওয়ার্ডটা আসলে কি, ওয়ার্ডের দিকে আসলে তাকাবেন। হ্যাঁ, বেসিক্যালি হোম ওয়ার্ডস, আদারওয়াইজ, হ্যাঁ, আপনি ওয়ার্ড গুলার দিকে তাকাবেন। আচ্ছা, কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলা that end with ly need to be used differently when transforming them into adverbs। কিছু অ্যাডজেক্টিভ যেগুলা ly দিয়ে শেষ হয়, যেমন ফ্রেন্ডলি, এটা কিন্তু ly দিয়ে শেষ হয়েছে, তাহলে এটাকে আমরা যদি অ্যাডভার্ব রূপে ট্রান্সফর্ম করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? যেমন আমি বললাম যে হি স্মাইলড অ্যাট মি ইন আ ফ্রেন্ডলি ওয়ে, তো এই যে ইন আ, ওই অ্যাডজেক্টিভটা, এলওয়াই ওয়ালা অ্যাডজেক্টিভটা দিলাম প্লাস সামথিং ওয়ে। আপনি যে এখানে দেখেন হি স্মাইলড অ্যাট মি ইন আ ফ্রেন্ডলি ওয়ে, এটা কি ছিল? হি স্মাইলড অ্যাট মি ফ্রেন্ডলি, এটাকে আমি অ্যাডভার্ব রূপে ট্রান্সফর্ম করতে চাই, আমি এইভাবে করলাম, ইন আ ফ্রেন্ডলি ওয়ে। এটা অলওয়েজ ওয়ে হবে এমন না, যেমন আমি বললাম যে হি পাস্ট হিজ ম্যারিড লাইফ হ্যাপিলি, এটার পরিবর্তে আমরা বলতে পারি হি পাস্ট হিজ ম্যারিড লাইফ ইন আ হ্যাপি ম্যানার। তো ইন আ হ্যাপি ম্যানার, এই জিনিসটা কিন্তু আমি নতুন করে স্ট্রাকচারটা বানাইলাম। আচ্ছা, কিছু কিছু ওয়ার্ড আছে আসলে ওইখানে এলওয়াই ওয়ালা ওয়ার্ড কিন্তু এটা আসলে এই স্ট্রাকচারের সাথে যায় না। যেমন আমি বললাম যে শি বিহেভস কাওয়ার্ডলি ইন ডিফিকাল্ট সিচুয়েশন, তো এই অ্যাডজেক্টিভ গুলা ডিরেক্টলি কিন্তু আপনার অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে। যেমন শি বিহেভস কাওয়ার্ডলি, এতটুকু যদি আমরা চিন্তা করি, বিহেভসটাকে কিন্তু কাওয়ার্ডলিটা মডিফাই করছে। টাইপস অফ অ্যাডভার্বও আছে ওই অ্যাডজেক্টিভের মতন, অ্যাডভার্ব অফ টাইম, যেমন বললাম যে শি উইল অ্যারাইভ টুমরো, অ্যারাইভটাকে মডিফাই করছে টুমরো, এবং এটা একটা টাইম বোঝাচ্ছে, তো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে হি ওয়েন্ট, ওয়েন্ট যে আছে গোটাকে মডিফাই করছে অ্যাব্রড, এই অ্যাব্রোডটা কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ ম্যানার, শি সিংস বিউটিফুলি, তো এখানে সিংটাকে মডিফাই করছে আপনার বিউটিফুলি, তো এটা ম্যানার। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কি পরিমাণ আসলে আছে,
বা কি রকমের আসলে হয়। তো আই অলওয়েজ, অলওয়েজ আমি সবসময় উঠি, ওয়েক আপ আর্লি। তো এখানে অলওয়েজ যেটা আছে, অলওয়েজটা ওয়েক আপটাকে মডিফাই করছে, এই জন্য অলওয়েজটা হচ্ছে অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ডিগ্রিও আছে, যেমন আমি কোনো একটা ডিগ্রির অতিসত্তা বুঝাইতে চাচ্ছি বা ওই ডিগ্রির ইন্টেন্সিটিটা বুঝাইতে চাচ্ছি, যেমন বললাম যে আই এম ভ্যারি টায়ার্ড টুডে। তো টায়ার্ডটাকে কিন্তু এই ভ্যারিটা মডিফাই করছে। এরপর আরো কিছু এক্সাম্পল আছে, অ্যাডভার্ব অফ পারপাস, অ্যাডভার্ব অফ অর্ডার, আপনারা এগুলো একটু দেখে নেবেন। আমাদের আসলে অনেক কিছু দেখতে হবে। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে মাঝে মাঝে সেম জিনিসটাই আপনি দেখতে পাবেন। যেমন মনে করেন আমি বললাম ডিপ, ডিপটা আমি অ্যাডজেক্টিভ হিসেবে দেখতে পাই। যেমন দ্য অসেন ইজ ডিপ, এখানে অসেনের কথা বলা হচ্ছে, অসেনের যে অবস্থা সেটার কথা বোঝানো হচ্ছে, এই জন্য এই ডিপটা কিন্তু অ্যাডজেক্টিভ। আবার আমি বললাম দ্য ডাইভার্স ওয়েন্ট ডিপ ইনটু দ্য অসেন। তো এখানে কিন্তু দ্য ডাইভার্স ওয়েন্ট ডিপ, এই গোটাকে এই ডিপটা কিন্তু মডিফাই করছে, এই জন্য ভার্বকে মডিফাই করার কারণে এই ডিপটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। আবার ডিপের আরেকটা ফর্ম আছে ডিপলি, এল ওয়াই যুক্ত। সেই এল ওয়াই যুক্ত ফর্মটা এমনিতেই কিন্তু অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়, আমরা তবুও ওইভাবে নিব না, কারণ এল ওয়াই যুক্ত অ্যাডজেক্টিভও থাকতে পারে। এই জন্য আমরা বলবো যে হি ওয়াজ ডিপলি মুভড। তাহলে এখানে মুভটাকে কিন্তু এই ডিপলিটা মডিফাই করছে, দ্যাটস ওয়াই এই ডিপলিটা অ্যাডভার্ব। এখানে আরো এক্সাম্পল আছে, আপনারা দেখে নিবেন, আরো এক্সাম্পল, আরো এক্সাম্পল। তো আহ এখানে আমরা এই এক্সাম্পল গুলো একটু বলি, সেটা হচ্ছে যে দ্যাট ইজ আ ভ্যারি ফাস্ট ট্রেন। এখানে কিন্তু ট্রেনটাকে মডিফাই করছে ফার্স্টটা, যে ফার্স্ট ট্রেন, ঠিক না? এই জন্য যেহেতু ট্রেনটা নাউন, নাউনকে মডিফাই করার কারণে ফার্স্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর আমি যদি বলি ইট গোজ ভ্যারি ফাস্ট, এইখানে আপনার এই গোসটাকে কিভাবে যায়, ওই যে হাউ দিয়ে কোশ্চেন কিন্তু করলে আমি অ্যান্সারটা পাচ্ছি, এজন্য এই ফার্স্টটা কিন্তু আপনার অ্যাডভার্ব। এবং এই ভ্যারিটা কি, কেউ একজন বলেন তো? ফার্স্টটা তো অ্যাডভার্ব আমরা বুঝলাম, এই ভ্যারিটাও কি বলেন তো? বলেন। অ্যাডভার্বকে মডিফাই করছে। অ্যাডভার্বকে মডিফাই করছে, এজন্য এটাও হচ্ছে অ্যাডভার্ব। আমরা বললাম না, অ্যাডজেক্টিভ বলি, ভার্ব বলি, অ্যাডভার্ব বলি, যাকেই মডিফাই করুক না কেন ওটা কি, অ্যাডভার্ব। তো আরো এক্সাম্পল আছে। আচ্ছা, এবার বলি, আমাদের যদি তিনটা জিনিস থাকে, ম্যানার, প্লেস এন্ড টাইম, তাহলে একটা স্পেসিফিক অর্ডার ফলো করে আমরা ওগুলাকে বসাবো। যেমন এখানে দেখেন, হি ওয়ার্কস সিনসিয়ারলি এট দ্য অফিস এভরি ডে। এখানে ম্যানারটা আগে আসবে, তারপর প্লেস আসবে, তারপর টাইম আসবে। এটা মনে রাখা সহজ, আপনারা হচ্ছেন গিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে এবিসিডি আলফাবেট আছে ওইটার অর্ডারটাই দেখেন, এম পি টি, এম পি টি, এভাবে মনে রাখবেন। এম আগে না, এই আলফাবেটিক অর্ডারে এম আগে, তারপর কিন্তু পি, তারপর কিন্তু টি। তো এটা মনে না রাখার কোনো ইয়েই নাই। আপনি কি করবেন, হি ওয়ার্কস সিনসিয়ারলি, দেখেন ম্যানারটা আসছে, তারপর প্লেস, অ্যাট হিজ অফিস, প্লেস, এরপর এভরিডে, টাইম। ঠিক আছে, সো এটা কারেক্টই আছে, কারেক্ট ফর্ম, কারেক্টই আছে। আচ্ছা, এরপর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আম, একটু আগে আমরা অ্যাডজেক্টিভ অফ ফ্রিকোয়েন্সি বলছি, ওটার সাথে আপনারা রিলেট করতে পারবেন। আর টু ড্যাশ 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 টু, এই ফরম্যাটটা আপনারা একটু দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু, এটার পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্ব। আমরা এক্সাম্পল দেখি, দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু গেট আউট অফ বেড। এটাকে আবার আপনি যদি ট্রান্সফর্ম করেন, এরকম ভাবে আপনি লিখতে পারেন, দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুডন্ট গেট আউট অফ বেড। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়াবো, সেখানে আপনি সিম্পল থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড এরকম করতে পারবেন। আমরা সিম্পল কমপ্লেক্সের বিষয় একটা বিষয় দেখলাম এখানে। আপনার যদি এরকম থাকে, দ্য ম্যান ওয়াজ টু উইক টু গেট আউট অফ বেড, আপনার এখানে দেখেন টু এর পরে উইক যেটা আছে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এর পরের যে টু আছে এটা কিন্তু টু মানে আতিশয্যা বুঝাইছে, এরপর এই টুটা কিন্তু আপনার ওই যে প্রিপোজিশন, এবং এই টু থাকার কারণে আপনার কিন্তু ভার্ব ওয়ান বসতেছে, টু গেট আউট অফ বেড।
তো এটাকে ট্রান্সফর্ম আপনি কিভাবে করতেছেন? দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুডেন্ট, কুডেন্ট কেন হয়েছে? ওয়াজ আছে এর জন্য কুডেন্ট হয়েছে, কুডেন্ট গেট আউট অফ বেড। ওকে, এটা আপনারা পারবেন। ইউজ অফ ওয়েল, এটা আপনারা দেখে নেবেন, আরো কিছু এক্সাম্পল আছে। তো মোটামুটি এই স্লাইডটা আমাদের শেষ হইলো। আমরা ভার্বের স্লাইডটা খুলতেছি। ভার্বের স্লাইডটা আমাদের বেশি ইম্পর্ট্যান্ট, কেননা ভার্ব থেকে বেশি আসতে দেখা যায়, বা ভার্বের সাথে অনেক কিছু রিলেট করা যায়। এবং ওই যে জিরান পার্টিসিপলের প্যাচটা আমরা এই ভার্বের মধ্যে এসেই ভাঙার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভার্ব কি জিনিস ওই সংজ্ঞা টঙ্গা আমাদের দেখার দরকার নেই, আমরা ছোট বাচ্চা না। ছোটি বাচ্চি হোক, হ্যাঁ, তারপরে ছোট বাচ্চা না, তো আমরা এগুলো পারি ইনশাল্লাহ। এখন আমাদের যে জিনিসটা মেইন, যেটা করতে হবে সেটা হচ্ছে যে নাউন থেকে ভার্বের যে ডেরাইভ হয়ে কতগুলা এক্সাম্পল এখানে দেওয়া আছে, এইগুলা আসলে আসে ভাই। ওই যে আমরা নাউনের ভিতরেও পড়ছি, প্রোনাউনের ভিতরে খুব সহজ ওইখানে পড়ার কিছু ছিল না, কিন্তু অ্যাডজেক্টিভের ভিতরে পড়ছি, আবার অ্যাডভার্বের ভিতরেও কিন্তু পড়ছি। অ্যাডভার্বের ভিতরেও খুব কম ছিল, এটা খুব বেশি একটা ফারাক হয় না। বেশিরভাগ এল ওয়াই দিয়ে হয়, কিন্তু যদিও সব এল ওয়াই কিন্তু আবার অ্যাডভার্ব না, ওটাও আমরা বলছি। কিন্তু মেইনলি নাউন, অ্যাডজেক্টিভ এই দুইটার ভিতরেই প্যাচ লাগে। আর আরেকটা জিনিস হচ্ছে ভার্ব। এই তিনটা জিনিস আপনার এই জন্য অলওয়েজ নাউন টু অ্যাডজেক্টিভ টু ভার্ব, এই ধরনের কম্পারিজন গুলা, এই ধরনের ট্রান্সফর্ম গুলো আপনার কিন্তু একটু মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তো দেখেন, এই যে অ্যাবিলিটি থেকে ইনেবল, গ্লোবাল থেকে গ্লোবালাইজ, হ্যাঁ, পোর থেকে ইম্পোভারিশ, এই জিনিসগুলো আবার আপনার রিটেনের জন্য কিন্তু লাগবে। ঠিক আছে, রিটেনে একটা 10 মার্কের একটা পোর্শন আছে, সেই 10 মার্কের পোর্শনে কিন্তু এই চেঞ্জ গুলো আছে, এই ট্রান্সফর্ম গুলো আছে। তো ভার্বের প্রকারভেদে আমরা চলে আসি ফাইনিট ভার্ব। তো ফাইনিট ভার্ব এর কথা আমরা যদি বলি, ফাইনিট ভার্ব হচ্ছে যে আপনার এখানে আই আছে, লাভ বাংলাদেশ লিখছে। আপনার যদি আই না থাকা, যদি হি হইতো তাহলে হি লাভস বাংলাদেশ এরকম হইতো। তার মানে আমার হচ্ছে এখানে যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পার্সন অনুযায়ী আপনার কিন্তু টেন্সের ইয়ে অনুযায়ী আপনার ভার্বের চেঞ্জ হয়। যেমন এখানে যদি ফার্স্ট পার্সন আছে, সেকেন্ড থার্ড পার্সন যদি চলে আসে, সেক্ষেত্রে এখানে ভার্বের মধ্যে কিন্তু পরিবর্তনটা লক্ষণীয় হবে। তো এই ধরনের ভার্ব গুলাকে আপনার ফাইনিট ভার্ব বলা হয়। ফাইনিট ভার্বকে আপনি দুইটা টাইপে ভাগ করতে পারেন, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যেটা আসলে নিজেই সম্পূর্ণভাবে কমপ্লিটলি মিনিংটা, সেন্টেন্সের মিনিংটা প্রকাশ করতে পারে। যেমন আমি বললাম আই স আ বার্ড, এই সটা কিন্তু নিজেই আসলে দেখছিলাম, পুরা জিনিসটাই আসলে প্রকাশ করতে পারতেছে, এই জন্য এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে, অক্সিলিয়ারি ভার্ব আপনারা জানেন ওই যে ইজ আর ওয়ার দেয়ার, হ্যাঁ, আরেকটা ভার্বের সাহায্য লাগবে পুরা মিনিংটা প্রকাশ করতে, ওইটা আমরা জানি। এখন কথা হচ্ছে যে প্রিন্সিপাল ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেটা শেষ করার জন্য একটা অবজেক্টের প্রয়োজন হয়। আমি যেহেতু আপনাদেরকে বাংলা পড়াবো, বাংলারও একটা জিনিস আপনাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে এই ধর এগুলারে বাংলায় বলা হয় অকর্মক ক্রিয়া। ঠিক আছে, যার কি নাই, সরি, সকর্মক ক্রিয়া। আর এই যে ইনট্রানজিটিভ, এটাকে বলে অকর্মক ক্রিয়া। আপনার এখানে দেখেন, আপনার শি রিডস বুকস, এখন আপনার এই যে আমি যদি শুধু বলতাম যে শি রিডস, এখন ওইখানে একটা কোশ্চেন চলে আসে যে কি পড়ে। শি রিডস বই পড়ে, এখন শি রিডস বুকস পড়ে না নিউজ পেপার পড়ে, ওইটা শুনতে চাওয়ার একটা আকাঙ্ক্ষা কিন্তু মনের মধ্যে জন্মাচ্ছে। এবং বাক্যের মধ্যে, বাক্যের তিনটা গুণ আছে, সেই তিনটা গুণের মধ্যে অন্যতম একটা গুণ কিন্তু আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানানটা কিন্তু আপনারা একটু দেখে নেবেন, হ্যাঁ, আকাঙ্ক্ষা বানানে কিন্তু একটু ঝামেলা আছে। হ্যাঁ, আমি কতদিন বানান নিয়ে কিন্তু আপনাদেরকে পড়াইছিলাম, আকাঙ্ক্ষা বানানে কিন্তু একটু ঝামেলা আছে। আচ্ছা, শি রিডস বুকস, তাইলে এই যে আপনার এই যে অবজেক্টটা দরকার পড়ে কমপ্লিট মিনিং বোঝানোর জন্য, তো এই ধরনের ভার্ব গুলাকে কিন্তু ট্রানজিটিভ ভার্ব বলবে। আপনার একটা সেন্টেন্স দিয়ে দিবে, সেই সেন্টেন্সে বলবে যে আসলে এটা কি ভার্ব। তো যদি অপশনে আপনার ট্রানজিটিভ ভার্ব থাকে, তাহলে ট্রানজিটিভ ভার্ব হবে উত্তর। আপনি কি দেখবেন? দেখবেন যে আসলে অবজেক্টটা আপনার আছে কিনা। আর ইনট্রানজিটিভ ভার্ব কি? যে আমার অবজেক্ট না হইলেও চলে, যেমন আমি বললাম বার্ডস ফ্লাই,
বার্ডস পাখি উড়ে শেষ, আসলে আর কিছু মানে কোনো আকাঙ্ক্ষা জন্মায় না। মানে সেন্টেন্সটা আসলে কমপ্লিট হয়েছে। তো বার্ডস ফ্লাই, এখানে ফ্লাইটা হচ্ছে কিন্তু আপনার ইনট্রানজিটিভ ভার্ব। কিছু কিছু ভার্ব আছে সেগুলো হচ্ছে কি ইনট্রানজিটিভ ট্রানজিটিভ বোথ ফরম্যাটেই আপনারা দেখতে পাবেন। যেমন বলা হইলো যে এই যে এই সেন্টেন্সটা দেখেন, বা ধরেন জন সিনা, হ্যাঁ এই একটা এক্সাম্পল দেখে আমার জন সিনার কথা মনে পড়লো। জন সিনা বললো যে ইউ কান্ট সি মি, ঠিক আছে। এখন ইউ কান্ট সি মি, ওই মি যেহেতু অবজেক্ট আছে, তাহলে ওই সেন্টেন্সের সিটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। কিন্তু যদি জন সিনা একটু বলতো যে ইউ কান্ট সি, তার মানে তুমি দেখো না, একটু পর্যন্ত বলে যদি থাইমা যাইতো, তাহলে এই সেন্টেন্সটাতে সিটা কিন্তু আপনার মানে আমার কিন্তু অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পাইছে। তো সেই ক্ষেত্রেও আমার এখানে সিটা কি ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি আমি জিনিসটা বুঝাইতে পারছি। এজন্য আপনার ট্রানজিটিভ ভার্ব বা ইনট্রানজিটিভ ভার্ব এটা আসলে ওইভাবে রিড, সি, সিংস এইভাবে অপশনে দিবে না। এভাবে অপশনে দিলে সেই প্রশ্নকর্তা আসলে মানে পড়ালেখা বুঝে না। তাকে দিতে হবে কি, তাকে দিতে হবে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। যেমন তাকে দিতে হবে শি রিড, শি রিড বাংলা ইয়েস্টারডে। এইটার উচ্চারণ আসলে এইভাবে করা উচিত, শি রেড বাংলা, ওকে। শি রিড বললে আবার রিডস দিতে হইতো, কিন্তু ইয়েস্টারডে আছে, এই জন্য এটা কিন্তু পাস্ট ফর্ম কিন্তু এটা। তো এই জন্য শি রেড বাংলা ইয়েস্টারডে। তো এই যে এই জায়গাটাতে আমি যেহেতু বাংলা দেখতে পাচ্ছি এবং এই যে অবজেক্টটা আমার লাগছে সেন্টেন্সটাতে, এই ক্ষেত্রে রিডটা ট্রানজিটিভ। কিন্তু আমি যদি শুধু শি রেড ইয়েস্টারডে একটু বলতাম, এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই, এজন্য এখানে যেহেতু কোনো অবজেক্ট নাই, এই জন্য এই জায়গায় রেডটা কিন্তু আপনার ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে বসছে। আর অক্সিলিয়ারি ভার্ব বাচ্চাদের পড়া, এটা ভাই পড়ায় আপনাদের মান সম্মান আমার মান সম্মান কোনোটাই ধসাইতে যাচ্ছি না, আপনারা জানেন। আমরা নন ফাইনিট ভার্বের কথা বলি। নন ফাইনিট ভার্ব যেটা আছে সেটা হচ্ছে, যেমন ফাইনিট ভার্বে আমরা কি ওই ওইখানে আমার আই থাকলে এক রকমের আমার ভার্বটা হচ্ছে, আবার হি আসলে ভার্বটা অন্যভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু নন ফাইনিট ভার্বে ওই জিনিসটা হবে না। নন ফাইনিট ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করব: ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। ইনফিনিটিভে প্যাচ লাগে না, কারণ ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, এই জন্য ইনফিনিটিভে আপনার প্যাচ লাগে না। প্যাচ লাগে কোথায় জানেন? প্যাচ লাগে যে পার্টিসিপল আর জিরান্ডে, যেটা আমরা আজকে ক্লাসের শুরু থেকেই বলে আসতেছিলাম। তো দেখেন ইনফিনিটিভ এটা টু দিয়ে শুরু হবে, আমি বললাম টু লার্ন ইংলিশ ইজ ইসেনশিয়াল। দেখছেন, এটা কিন্তু আপনার কি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কিন্তু ইউজ হয়ে গেছে। তো এই যে এই ইনফিনিটিভ কিন্তু আপনার সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ হইতে পারে। দেখছেন ভার্ব কিন্তু সাবজেক্ট হিসেবে ইউজ হইতে পারে। এতদিন অথচ আমরা এতদিন ভাবতাম যে ভার্ব হচ্ছে শুধু সেন্টেন্সের মাঝেরটারই জাস্ট ভার্ব বলে। না, আবার কি হতে পারে, এই ইনফিনিটিভ অবজেক্ট হিসেবেও ইউজ হতে পারে, যেমন মিথুন লাভস টু লার্ন ইংলিশ। কিন্তু যাই হোক টু প্লাস ভার্ব ওয়ান এটা থাকবে, যে টু প্লাস ভার্ব ওয়ান যেটাই করুক না কেন টু প্লাস ভার্ব ওয়ান, এটা হচ্ছে আপনার ট্রিক্স। ভার্বস দ্যাট আর অলওয়েজ ফলোড বাই ইনফিনিটিভ, এখানে বেশ কিছু ভার্ব আছে, আমি জানি এগুলা কারো একটানা মনে থাকে না। আপনি কি করবেন, জাস্ট গো থ্রু করবেন, কয়েকবার গো থ্রু করবেন, জোরে জোরে পড়বেন, হ্যাঁ জোরে জোরে পড়বেন, এবং চোখ দিয়ে ভালো করে স্ক্যান করে রাখবেন, যতটুক মাথায় থাকুক থাকবে। ঠিক আছে, এখানে যে ধরেন কয়টা আছে, এখানে হয়তো 25-26টা ওয়ার্ড আছে, আপনার 25-26টা মনে থাকার দরকার নাই। ঠিক আছে। তো কি হয় এমনিতে, এই ভার্ব গুলার পরে অবশ্যই ইনফিনিটিভ হয়। যেমন বললাম যে উই কান্ট অ্যাফোর্ড টু গো অ্যাব্রোড, এই যে অ্যাফোর্ড, এই এই যে এই ওয়ার্ড গুলার মধ্যে এটার পরে কি হয়, ইনফিনিটিভ হয়, টু গো ভার্ব ওয়ান। এখন অপশনে কি থাকবে, উই কান্ট এফোর্ড, আরেকটা অপশন থাকবে গোয়িং। আপনার ওই গোয়িংটা দিতে মন যাবে, অথচ অ্যাফোর্ড এর পরে টু গো হবে। তো এই জন্যই আপনার এটা মানে মেমোরাইজ করতে হবে বা মাথায় থাকতে হবে। আশা করি আমি বুঝাইতে পারছি। আসলে আমি বুঝাই দিচ্ছি যে আপনার কোশ্চেন গুলাও কিভাবে আসতে পারে। আপনি যদি মাথায় নিতে পারেন, তাহলে আপনি আসলে গাইডলাইন পেয়ে গেলেন। আপনার এখন জাস্ট করতে হবে, স্লাইড গুলো শেষ করতে হবে, কমপ্লিট করতে হবে। এরপর আসেন বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভটা কি? বেয়ার ইনফিনিটিভ হচ্ছে কি আপনার কি টু থাকবে না। যেমন আমি বললাম যে আই স হিম, যে টু ক্রস দা রোড কিন্তু না, বা ক্রসিং দা রোডও কিন্তু না। তো এগুলাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। আপনার কি হলো, টু ও কিন্তু বিয়ার করতেছেন, আবার ক্রসিং ও বলতেছে না।
আই স হিম ক্রস দ্য রোড। এই ক্রস কিন্তু বেয়ার ইনফিনিটিভ। তো কিছু কমন ভার্ব আছে, সেই ভার্ব গুলার পরে এই বেয়ার ইনফিনিটিভ আসে। আপনার ভার্ব গুলো একটু মনে রাখতে হবে। মেক, লেট, হেয়ার, ওয়াচ, সি, অবজার্ভ, নোটিস, নিড নট, ডেয়ার নট। আরো কিছু ভার্ব আছে, এগুলো ইম্পর্টেন্ট। তো এই গেল আমাদের মোটামুটি ইনফিনিটিভের আলোচনা, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসতেই পারে। ঠিক আছে, এই যে এখানে আমরা যে ইনফিনিটিভের এই যে এই স্লাইডটা এবং এই স্লাইডটা, এই দুইটা স্লাইড রুল সহ, ওয়ার্ড গুলা সহ কত বেশি ইম্পর্টেন্ট, আমি আপনাকে কিভাবে বুঝাই এগুলা কত ইম্পর্টেন্ট। এরপর চলে আসেন পার্টিসিপলে। পার্টিসিপলের নিয়ে আমরা অলরেডি অনেক আলোচনা করছি যে আপনি এটারে ভার্ব হিসেবেও দেখতে পাবেন, আবার কি অ্যাডজেক্টিভ হিসেবেও কিন্তু দেখতে পাবেন। তো ভার্ব হিসেবে আমরা দেখছি, অ্যাডজেক্টিভ হিসেবেও দেখছি। অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখন বেশি দেখবো বা বেশি দেখতে চাবো। যেমন আমি বললাম যে উই ট্রাই টু কনসোল দ্য ক্রাইং চিলড্রেন। এখন এই যে ক্রাইংটা এখানে কিন্তু চিলড্রেনের অবস্থা বুঝাইতে ইউজ হয়েছে। ক্রাইং চিলড্রেন, চিলড্রেনটাকে মডিফাই করছে, এজন্য এই ক্রাইংটা কিন্তু, এই পার্টিসিপলটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে, এবং এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? এই যে ভার্বের পরে আইএনজি ইউজ হয়েছে। পাস্ট পার্টিসিপলও কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে আসতে পারে। যেমন আমি বললাম দা ব্রোকেন ডিশেস লে অন দা ফ্লোর। তো এই ডিশেসটাকে, এই ব্রোকেনটা কিন্তু মডিফাই করছে। তো ব্রোকেন এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, আপনার হচ্ছে ভার্ব থ্রি। আর এখানে দা ব্রোকেন ডিশেস, ডিশেসটাকে এই ব্রোকেনটা মডিফাই করছে, এই জন্য ব্রোকেনটা একটা অ্যাডজেক্টিভ। এখন এই যে ব্রোকেন, এটা যে পাস্ট পার্টিসিপল হবে এটা তো ইজিলি বোঝা যায়, কিন্তু এখানে ক্রাইংটা যে পার্টিসিপল হবে নাকি জিরান্ড হবে, এটা নিয়ে মারামারি বা কনফিউশনের জায়গা আসলে। ওকে, এজন্য আমরা একটু ভালো মতন জিরানটা পড়তে চাই। আপনাদেরকে এতক্ষণ এই জিরানটার জন্যই কিন্তু ওয়েট করায় রাখছি। তো জিরান্ড আর পার্টিসিপলের ভিতরে সবচেয়ে বড় ফারাক হচ্ছে আপনার পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে, জিরানটা নাউন হিসেবে ইউজ হবে। এজন্য দেখেন নাউন আপনি পারেন, অ্যাডজেক্টিভও কিন্তু আপনি পারেন অলরেডি। এজন্য আপনার কিন্তু সহজ হয়ে গেল জিনিসটা। এখন আপনি ওই মানে আপনার একটা সেন্টেন্সের ভিতরে ওই ওয়ার্ডটা আপনার কি হিসেবে ইউজ হচ্ছে, নাউন হিসেবে ইউজ হচ্ছে না পার্টিসিপল হিসেবে ইউজ হচ্ছে, সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে, সেটা কনসিডার করে আপনি কিন্তু পার্টিসিপল আর জিরান্ডের ভিতরে ফারাকটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেমন আমি বললাম যে রিডিং ইজ আ গুড হ্যাবিট। এখানে রিডিংটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, এবং এখানে রিডিংটা কাউকে মডিফাইও করে নাই, এবং এই রিডিংটা কিন্তু এখানে নাউন হিসেবে আমরা চিন্তা করতে পারি। তো এই রিডিংটা এখানে জিরান্ট। ঠিক আছে, ঠিক একইভাবে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে ওয়াকিংটা কাউকে মডিফাই করে না, এর জন্য এটা পার্টিসিপল হওয়ার প্রশ্নই আসে না। verbs always followed by gerund। যেমন বললাম যে হি গেভ আপ প্লেইং ক্রিকেট। এই যে গেভ আপ যে আছে, কিংবা এই যে আই অ্যাভয়েড, অ্যাভয়েড যে আছে, অ্যাভয়েড এর পরে আপনার ভার্ব প্লাস আইএনজি হবে। এই যে আপনি দেখেন এখানে বেশ অনেকগুলা ভার্ব আছে, এই ভার্বগুলো কি করতে হবে, জোরে জোরে কয়েকবার পড়তে হবে এবং চোখ দিয়ে ভালো করে স্ক্যান করতে হবে। জোরে জোরে তিন চারবার পড়বেন এবং তিন চারবার চোখ দিয়ে ভালো করে স্ক্যান করবেন। তাহলে আপনার সাবকনশিয়াস মাইন্ডে বেশ কিছু ওয়ার্ড কিন্তু ঢুকে যাবে। যতটুক ঢুকবে আমার ওটুকুই দরকার, এর বেশি দরকার নাই। তো ওই ওয়ার্ড গুলার পরে আপনার কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। ওকে, এবার আসেন জিরান্ড আর পার্টিসিপলের ফারাকটা আমরা একটু বুঝতে চাই। তো প্রথম কথা হচ্ছে জিরান্ড নাউনের মতন বিহেভ করে। যেমন একটু আগে আমরা যেটা বললাম, রিডিং ইজ মাই হবি, এখানে রিডিংটা কিন্তু নাউনের কাজ করছে। তো পার্টিসিপল আপনার ভার্ব বা অ্যাডজেক্টিভের কাজ করে, এটাও আমরা অলরেডি বলছি, এটা আমরা আর রিপিট করব না। জিরান্ড সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ইউজ হতে পারে, যেমন আমরা এই যে এখানে রিডিং ইজ মাই হবি বলছিলাম, এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আবার আমরা এটাও বলতে পারি হি এনজয়েস প্লেইং দ্য গিটার। তো এখানে আপনার প্লেইংটা কিন্তু জিরান্ড হিসেবে ইউজ হয়েছে, এবং এখানে প্লেইং দ্য গিটার এই পুরা অংশটুকু কথা আমরা যদি চিন্তা করি, আমরা কিন্তু অবজেক্ট হিসেবে জিরান্ডটাকে পাচ্ছি। প্রিপোজিশনস অবজেক্ট হিসেবে আমরা জিরান্ডকে দেখতে পাবো। যেমন শি ইজ ফন্ড অফ ড্যান্সিং, শি ইজ ফন্ড অফ ড্যান্সিং, এই যে ইন্টারেস্টেড ইন লার্নিং।
তো এই যে ইন্টারেস্টেড ইন প্রিপোজিশন যে আছে, অ্যাপোলোজাইজড ফর, এই যে প্রিপোজিশন গুলা যে আছে, প্রিপোজিশনের পরে যে ভার্ব প্লাস আইএনজি হচ্ছে, এগুলা অবভিয়াসলি জিরান্ড। জিরান্ড ভার্বের, জিরান্ড ইজ ইউজড অ্যাজ আ কমপ্লিমেন্ট টু আ ভার্ব, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে আমরা জিরান্ডকে দেখতে পাবো। যেমন বললাম, মাই জব ইনভলভস ম্যানেজিং আ টিম, হিজ প্যাশন ইজ ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এই যে দেখেন, এই হিজ প্যাশন ইজ ট্রাভেলিং না কিন্তু, ঠিক আছে, আর ফারাকটা বুঝেন। প্যাশন কি ট্রাভেল করতে পারে ওয়ার্ল্ডে? মানে স্বাভাবিকভাবে চিন্তা করেন, কোন একটা কারো প্যাশন আছে, প্যাশন তো আর ওয়ার্ল্ডে ট্রাভেল করতে পারে না। তাইলে এটা কি না, মানে আমি এইখানে যা দেখতেছি তা কিন্তু বাস্তবিক ভাবে কিছু না। এখানে আসলে কাকে ধরা হয়েছে? ধরা হয়েছে যে হিজ প্যাশন ইজ কিছু একটা, হিজ প্যাশন ইজ কি আছে আপনার দেখার দরকার নাই, কি আপনি চিন্তা করেন কিছু একটা। তো এটা কিন্তু রিলেটেবল। তো এই কিছু একটা, এই ধরনের কথা আমরা যখন বলতেছি তখন আমরা কিন্তু নাউন হিসেবে চিন্তা করতেছি। ঠিক আছে, তো এই যে কিছু একটা আমরা যখন বললাম, এটা কিন্তু জিরান্ড হয়ে গেল। বা আপনি এভাবেও চিন্তা করতে পারেন, হিজ প্যাশন ইকুয়ালস টু ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড। কমপ্লিমেন্ট কি হয় আমি বলছিলাম কমপ্লিমেন্টের ব্যাপারে, যে কেউ কেউ আপনাকে গালি দিল, হ্যাঁ, কেউ আপনাকে মারুফের ভাষায় গালি দিল, যেমন কুবা, কুবা বলে আপনাকে গালি দিল, তো আপনি ইকুয়াল টু কুবা। তো এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, আপনাকে একটা একটা কমপ্লিমেন্ট দিল। ঠিক আছে, তো এই কমপ্লিমেন্ট হচ্ছে এই জিনিস যেটা একটি ইকুয়ালস টু হিসেবে বলা যায়। এবং হিজ প্যাশন ইকুয়ালস টু ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড। এই যে হার ফেভারিট অ্যাক্টিভিটি ইকুয়ালস টু পেইন্টিং। এখন হার ফেভারিট অ্যাক্টিভিটি ইজ পেইন্টিং না, তার প্রিয় অ্যাক্টিভিটি তো পেইন্ট করতেছে না, মানে এটা তো লজিক্যাল কিছু না। যদি লজিক্যাল হইতো যে সামথিং ইজ পেইন্টিং, যা বা শুধু এমন যদি হইতো যে শি ইজ পেইন্টিং, তখন ওই পেইন্টিংটা কিন্তু এখানে পার্টিসিপল হিসেবে ইউজ হইতো। কিন্তু আমি যেহেতু কমপ্লিমেন্ট হিসেবে পাইছি, এই জন্য এটা কিন্তু জিরান্ড হিসেবে ইউজ হবে। ফারাকটা কি বুঝাইতে পারতেছি? কেউ কিছু বলে না। আচ্ছা, কম্পাউন্ড নাউন, ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন। আপনি এখানে দেখেন, এই জায়গাগুলোতে বেশি প্যাচ লাগে পার্টিসিপল আর জিরান্ডের ভিতরে। এখন আমি বললাম, দ্য ফ্লাইং বার্ড কট মাই অ্যাটেনশন। এখানে দেখেন, দ্য ফ্লাইং বার্ড, এইভাবে আমি যখন বলতেছি, তখন এই বার্ড সম্পর্কে আমি একটা আইডিয়া দিচ্ছি যে পাখিটা উঠতেছে, উড়ন্ত পাখি। বা আমি যদি উল্টা ভাবে চিন্তা করি, বার্ড ইজ ফ্লাইং, দিস ইজ ভেরি মাচ পসিবল। বা আমি যদি এভাবেও চিন্তা করি যে এটা আসলে বার্ডটাকে কিন্তু এই যে ফ্লাইংটা মডিফাই করতেছে, যে উড়ন্ত পাখি, পাখিটা অবস্থা কিন্তু বুঝাচ্ছে, অ্যাজেক্টিভ বুঝাচ্ছে, তাহলে এটা বিনা হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু আমি এইখানে যদি আসি, দিস ইজ মাই রাইটিং টেবিল, তখন আপনার মনে হবে যে টেবিলটাকে রাইটিংটা বুঝি মডিফাই করতেছে। কিন্তু এখানে এখানে কি আসলে তাই? এখানে কিন্তু আসলে তাই না। কারণ আমি যদি এইভাবে চিন্তা করি যে রাইটিং টেবিল, এই রাইটিং ওয়ার্ডটা কি টেবিলটাকে আসলেই মডিফাই করতেছে? মানে টেবিলটা কি আসলেই রাইট করতেছে? বা টেবিল কি রাইট করতে পারে? টেবিলের ফাংশন বা অ্যাক্টিভিটি কি রাইট করা? না, ব্যাপারটা ওইরকম না। এটা দিয়ে আসলে টেবিলটারই একটা নাম দিয়ে দেওয়া হয়েছে। তো এই রাইটিং টেবিল, এই হোল জিনিসটাই আসলে একটা নাম। তো এই রাইটিংটা কিন্তু আপনার এখানে কোনো ইয়ে না, মডিফিকেশন না। এই টেবিলটাকে, এই রাইটিংটা কিন্তু ওইভাবে মডিফাই করে নাই। দ্যাটস ওয়াই এটা কিন্তু আপনার পার্টিসিপল হবে না, এটা জিরান্ড হবে। ঠিক একইভাবে আমি আবারও যদি বলি, সুইমিং পুল, তো এখানে পুলটা কি সুইম করতে পারে? পুলের অ্যাক্টিভিটির সাথে কি এই ভার্বটা ম্যাচ করে? আপনার দেখেন, পুলের কথা আমরা যদি বলি, পুল ইজ সুইমিং, এইভাবে উল্টা ভাবে আমি যদি বলি, এইভাবে কি এটা রিলেট করা যায়? যায় না। যদি না যায় তাহলে এটা জিরান্ড হিসেবে ট্রিট হবে। ঠিক আছে, এই কম্পাউন্ড নাউন গুলার ক্ষেত্রে, এই ধরনের ক্ল্যাশ গুলার ক্ষেত্রে আপনি এই উল্টা ভাবে চিন্তাটা করবেন। এবং সুইমিং পুল, এটা মানে এটা দুইটা মিলাই তো আপনার কি, আমরা পড়াইছি না সুইমিং পুল কি কম্পাউন্ড নাউন পড়াইছি না? পড়াইছি তো। কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন একটা নাউনের ভিতরে ইয়ে ছিল, একটা স্লাইডই ছিল কম্পাউন্ড নাউন নিয়ে।
সেই স্লাইডের ভিতরে কিন্তু আমরা পড়াইছিলাম সুইমিং পুল। এখানে পুলটাকে, সুইমিংটা কিন্তু মডিফাই করে নতুন কিছু বানায় ফেলে নাই। সুইমিং পুল ইটসেলফ এটা একটা কম্পাউন্ড নাউন, এটা একটা কম্পাউন্ড নাউন, এবং নাউন অলওয়েজ কি হয়, জিরান হয়। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না, কেউ কিছু বলে না। ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, তো আপনার আসলে সেন্টেন্সের দিকে তাকাইতে হবে, নো শর্টকাট। ঠিক আছে, আপনি জাস্ট একটা জিনিস শর্টকাট যদি বলেন, আমি শর্টকাট একটা বলে দিই, সেটা হচ্ছে যে অ্যাজেক্টিভ আসলেই অ্যাজেক্টিভ নাকি নাউন। এখন দেখা অনেকেই মনে করতে পারে যে এই ধরনের জিনিসগুলা, যে রাইটিং টেবিল, যে রাইটিংটা অ্যাজেক্টিভ, তো কিন্তু না। হ্যাঁ, আপনার তখন এই ধরনের কানেকটিভ যে ওয়ার্ড গুলো আছে, ওই জায়গাটা আপনার উল্টা ভাবেও চিন্তা করতে হবে, যে টেবিলটা কি রাইট করতে পারে, বা এই রাইটিংটা লাগার কারণে কি মানে টেবিলটা মডিফাই হয়েছে, ওইভাবে আপনি চিন্তা করবেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল এই যে জেরান্ট নিয়ে। কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল ছিল যে ওয়াকিং ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, কিন্তু আমি যদি বলি ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা এখানে ওয়াকিংটা কি হবে? কি হবে আপনি বলেন? আমার কাছে তো পার্টিসিপল মনে হয়। আপনারা বলেন, আপনারা অন্য কে কি আছে বলেন। অন্য কেউ বলেন, দেখি কে আছে, নাইম ভাই বলেন তো। ওয়াকিং 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 ইন দ্য জিরান মর্নিং, মর্নিং। ওয়াকিং ইন দ্য মর্নিং যদি থাকে তাহলে এটা কি হবে? জিরান্ট। অবভিয়াসলি জিনা। আপনার কেন পার্টিসিপল মনে হলো ভাই, এটা আমার একটু বলেন তো। যেটা এটা কমন। মর্নিং মনে আমার কাছে মনে হয়েছে সকালবেলা একটা সময় আর কি, যে এটা একটু কনফিউজ লাগতেছিল আর কি এই জন্য। না না না, ওয়াকিং ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং ওটা কি? ওটা সেন্টেন্সে থাকুক না থাকুক, ওটাতে কোনো কিছু প্রভাব বিস্তার করে? ওটার কোনো প্রভাব মানে কোনো ইফেক্ট ফেলছে? এটা কিন্তু কোনো ইফেক্ট ফেলে নাই। তো ওয়াকিং ইন দ্য মর্নিং থাকুক, মনে চায় ওয়াকিং থাকুক, ডাজ নট ম্যাটার। সরি। এরপর এই এখানে তো এটা আপনার আহ আচ্ছা, এটা দেখেন, এখানে মেবি ওটার এক্সাম্পলটা কাছাকাছি আমি ভাবতেছিলাম না। আচ্ছা, মডিফাইং আ ক্লজ, যেমন যদি আপনার এখানে বলা হইতো, ভাই যেটা বললো একটু আগে, সেই কথাটা হচ্ছে আপনার ওয়াকিং ইন দা মর্নিং, আমি যদি এখানে কমা দিতাম, বা ওয়াকিং ইন দা পার্ক আমি যদি কমা দিতাম, হি স মেনি বার্ডস, এটার সাথে কিন্তু ওটা কম্পেয়ার করেন না, প্রথম কথা এটা। হ্যাঁ, কারণ কি, ওটা হচ্ছে গিয়ে ওয়াকিং, ওইখানে আমি কিন্তু কি করছিলাম, এটাকে সাবজেক্ট হিসেবে ইউজ করে দিছিলাম, কিন্তু এখানে কিন্তু আমি আলাদা আলাদা ক্লজ হিসেবে রাখছি। ঠিক কিনা? দুইটা কিন্তু একসাথে রিলেট করা যাবে না, দুইটা কিন্তু রিলেটেবল না। ঠিক আছে, ফারাকটা নিশ্চয়ই বুঝতে পারছেন, সো প্যাচ লাগায় না। ওয়াকিং ইন দা পার্ক, এর পরে আমি যদি ইজ বা কিছু লাগায়া তারপর ইয়ে করতাম, ওইটা অন্য হিসাব ছিল, কিন্তু এটা কিন্তু অন্য হিসাব। এখানে হচ্ছে ওয়াকিং ইন দা পার্ক, হি স ম্যানি বার্ডস। তো এখানে আমার সাবজেক্টটা কিন্তু হি, সাবজেক্টটা কিন্তু ওয়াকিং না, তো ওইটার সাথে কিন্তু এটা আমার মিলাইতে যায় না। হ্যাঁ, তো এখানে কিন্তু ওয়াকিংটা পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে। এই যে এখানে আরো এক্সাম্পল আছে, হিয়ারিং দ্য বেল রিং, শি রেন টু দ্য ডোর। তো এখানে সাবজেক্ট কিন্তু শি, ঠিক আছে, এখানে সাবজেক্ট কিন্তু হিয়ারিং না। আর ওয়াকিং ইন দ্য মর্নিং এর যে ইয়েটা ভাই বললো, সেখানে কিন্তু ওয়াকিংটা সাবজেক্ট হিসেবে আমরা ইউজ করছি। ঠিক আছে, বুঝতে পারছি ভাই। আমার একটু আচ্ছা, কনফিউশন ক্লিয়ার হয়ে আফটার, গেল আর কি। না অবশ্যই কনফিউজড আমরা যত বেশি হব তত মানে সুরাহা বের হবে, এবং ইয়েগুলা ভালো মতন ধরা যাবে। আচ্ছা, আফটার ইনট্রানজিটিভ ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল ফলোস ইনট্রানজিটিভ ভার্ব। দেখেন, দ্য চিলড্রেন র্যান
লাফিং থ্রু দ্য ফিল্ড। তো এখানে যে লাফিংটা আছে, সেই লাফিংটা আপনার ইনট্রানজিটিভ ভার্ব রানের পরে আসছে, এজন্য এই লাফিংটা কিন্তু আপনার পার্টিসিপল, জিরান না। ঠিক একইভাবে শি এন্টার্ড দ্য রুম স্মাইলিং, এই যে এন্টার্ড, এই আমি যদি বলি হি এন্টার্ড, ঠিক আছে, হি এন্টার্ড, তো একটু বইলা থাইমা গেলেও কিন্তু আমার মানে হয়ে যাচ্ছে। তো হি এন্টার্ড, আচ্ছা কি বললাম, সরি সরি সরি, কি বললাম না বললাম, মানে আমি আমি একটু ব্যাখ্যালি ছিলাম একটা, আমার বোনের কল আসছিল sorry, sorry। আচ্ছা, হি এন্টার্ড দ্য রুম স্মাইলিং। আমরা যেটা বলতেছিলাম যে হি এন্টার্ড, এই এন্টারটা ইনট্রানজিটিভ ভার্ব, এরপর স্মাইলিং আসার কারণে স্মাইলিংটা আপনার প্রেজেন্ট পার্টিসিপল আমরা বলবো। এবং এখানে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে হি এন্টার্ড ইনটু দ্য রুম কিন্তু হবে না। আমাদের একটা কমন মিস্টেক হচ্ছে হি এন্টার্ড এর পরে আমরা প্রিপোজিশন হিসেবে কিন্তু ইনটু লাগাইতে চাই। আমরা কিন্তু এই এন্টার্ড এর পরে কিন্তু কোনো প্রিপোজিশন লাগাবো না, এন্টার্ডই যথেষ্ট। হি এন্টার্ড দ্য রুম স্মাইলিং, এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, after possessive adjective or object pronoun, জিরান follows possessive adjective। যেমন ওই যে আই লাইক হিজ সিঙ্গিং এট দ্য কনসার্ট, এখানে হিজটা আমরা আলোচনা করছি, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তো এটার পরে আইএনজি ওয়ালা যে ভার্বটা আসছে এই সিঙ্গিং, এটা কিন্তু জিরান্ট, এটাকে পার্টিসিপল আপনারা ভাববেন না। এগুলো নিয়ে কিন্তু প্যাচ লাগে, ঠিক আছে, এর জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল রুলস আকারে দেওয়া। আর প্রেজেন্ট, এগুলা দেখেন, এগুলা মানে কোনো শর্টকাট আছে এগুলা বুঝার, এগুলা রুলটাই তো এটা শর্টকাট। এই যে একটা রুল আমি দিলাম, এটাই তো শর্টকাট, মানে এর চেয়ে মানে এর চেয়ে আসলে কিছুই করা যায় না। আর প্রেজেন্ট পার্টিসিপল ফলোস অবজেক্ট প্রোনাউন, যেমন আমি বললাম আই স হিম সিঙ্গিং অন স্টেজ। তো এখানে হিমটা কিন্তু অবজেক্ট প্রোনাউন। তো আই স হিম সিঙ্গিং অন দ্য স্টেজ, এই হিমটা যেহেতু অবজেক্ট প্রোনাউন, এরপরে আইএনজি ওয়ালা ভার্বটা কিন্তু পার্টিসিপল। আফটার অ্যাডভার্ব সাডেনলি ফিলিং টায়ার্ড, শি স্যাট ডাউন। এই যে সাডেনলি আমরা দেখতে পাচ্ছি, সাডেনলি হচ্ছে গিয়ে একটা অ্যাডভার্ব, এবং এইটার পরে আপনার যেই আইএনজি ওয়ালা ভার্বটা আসবে, সেই আইএনজি ওয়ালা ভার্বটা কিন্তু পার্টিসিপল। ঠিক আছে, কিভাবে কুইকলি রানিং, এটাও পার্টিসিপল। কন্টিনিউয়াস টেন্সে এটা তো অবভিয়াসলি পার্টিসিপল, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস যেটাই বলি না কেন, এটা আপনারা জানেন। এরপর আসি কজেটিভ ভার্ব, এটা একটু ব্যতিক্রম। কজেটিভ ভার্ব হচ্ছে আপনার ওই যে এটা বাংলাতেও পড়াবো, প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, নিযন্ত ক্রিয়া, হ্যাঁ এই যে এই জিনিসগুলো আমি পড়াবো। দেখেন আই ফেড দ্য বেবিস, এখন আমি কাজটা করতেছি, কিন্তু মানে ওই খাইতেছে তো বাবু, বাবুগুলা, তাই না? তো ওই ধরনের ভার্ব গুলাকে বলা হয় কজেটিভ ভার্ব। তো এই ফিডটা হচ্ছে কজেটিভ ভার্ব। আচ্ছা, কিছু পজিটিভ ভার্ব, এমনিতে অ্যাক্টিভ ভার্বের সাথে পজিটিভ ভার্বের কিছু ট্রানজিশন আমরা যদি দেখাই, সি শো, এই শোটা হচ্ছে আমি কাউকে দেখাচ্ছি, আসলে দেখতেছে হয়, মেইন কাজটা ওই ওরই, বা মেইন লাভ হচ্ছে ওরই। ইট ফিট, যেটা আমরা অলরেডি দেখলাম, এরকম আরো কিছু এক্সাম্পল আপনারা এখানে দেখতে পাবেন। তো to be positive, have, get, make, help, let must be followed by a noun or pronoun। এটা যদি ফলো না করে সেক্ষেত্রে পজিটিভ স্ট্রাকচার আসলে ফলো হলো না। যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি, আই হেল্প রাজা ফাইন্ড দ্য রুম, আই হেল্প রাজা ফাইন্ডিং দ্য রুম কিন্তু হবে না, বা টু ফাইন্ড দ্য রুম কিন্তু হবে না। আচ্ছা, রিসিভার অফ দ্য অ্যাকশন, এখানে দেখেন আমরা এই জায়গার কথা যদি বলি, এখানে কিন্তু ডুয়ার অফ দ্য অ্যাকশন ছিল, যেমন আই হেল্প রাজা ফাইন্ড দ্য রুম, এখানে কিন্তু রাজা রুমটা খুঁজে পাইছে। কিন্তু এই জায়গায় দেখেন আমি বললাম শরীফ হ্যাড দ্য কার রিপেয়ার্ড, এখানে হচ্ছে রিসিভার অফ দ্য অ্যাকশন। আমরা যদি কারের কথা চিন্তা করি, কারটা ঠিক হয়েছে, কারটা কিন্তু এখানে রিসিভার অফ অ্যাকশন, কিন্তু কারটা কিন্তু মানে নিজে নিজে ঠিক হইতে পারে না, ওটা ঠিক করণ লাগে। তো
তো এই ধরনের ক্ষেত্রে আপনার কিন্তু ওই যে শরীফ হ্যাড দ্য কার রিপেয়ার্ড, আর এটার ক্ষেত্রে দেখেন ইয়ের ভার্বটা কি ছিল, আই হেল্প রাজা ফাইন্ড দ্য রুম। এটা কিন্তু ভার্ব ওয়ান ছিল, যে ভার্ব ওয়ান বেস ফর্ম ছিল, কিন্তু এখানে শরীফ হ্যাড দ্য কার রিপেয়ার্ড। ঠিক একইভাবে যে ভার্ব থ্রি হবে, একইভাবে আই গেট মাই হেয়ার কাট, কাট তো আসলে বোঝার উপায় নাই, মিথুন গট দিস বুক পাবলিশড, এই যে দা বুকের পরে পাবলিশড ভার্ব থ্রি। আচ্ছা, আরো এক্সাম্পল এখানে দেওয়া আছে, আপনারা এগুলো একটু দেখে নিবেন। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব হচ্ছে আহ আপনার হচ্ছে লিঙ্কিং ভার্ব, দেখে নিবেন। লিঙ্কিং ভার্ব আসলে পড়ানোর কিছু নাই, আমরা গ্রুপ ভার্বের কথা বলি। গ্রুপ ভার্বটা খুব ইম্পর্ট্যান্ট, আপনার গ্রুপ ভার্বটা আসবে, গ্রুপ ভার্বে থেকে একটা বা দুইটা দুইটা এমসিকিউ আসতে পারে অথবা একটা এমসিকিউ আসবে। গ্রুপ ভার্ব কি, গ্রুপ ভার্ব হচ্ছে যেমন মনে করেন অ্যাক্টের পরে আপনি কোন প্রিপজিশন বসাচ্ছেন, অ্যাক্টের পরে আপনি যদি অন বা আপন বসান, তখন এটা নির্দেশ করে যে আপনি একটা ইফেক্ট বুঝাচ্ছেন, যে আপনার যেমন আমি বললাম যে সাচ হার্ড ওয়ার্ক মে অ্যাক্ট আপন ইউর হেলথ, যে আপনার স্বাস্থ্যের উপর একটা ইফেক্ট সৃষ্টি করবে। কিন্তু আমি যদি একটার পরে আন্ডার ইউজ করি, তখন এটা হচ্ছে কি আমি কারো আন্ডারে কাজ করতেছি, কারো নির্দেশ শুইনা মাইনা কাজ করতেছি, এরকম একটা মিনিং বুঝায়, যেমন হি অ্যাক্টেড আন্ডার দ্য অর্ডারস অফ দ্য হেডমাস্টার। তো এইগুলা হচ্ছে আপনার গ্রুপ ভার্ব। ভার্ব সেম, মানে মেইন ভার্বটা সেম, শুধু এটার সাথে প্রিপোজিশন লাগতেছে ভিন্ন, এটার কারণে অর্থই ভিন্ন হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলা অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমি সবগুলা গুছাই দিছি। আমি যতগুলা দিছি এতগুলা পড়লেই আপনার জন্য যথেষ্ট হবে, জব সলিউশন আর ঘাটার দরকার নাই। কি কি দিছি দেখেন না, অনেক কিছু দিছি, ঠিক আছে। তবে আপনার জন্য আমি সহজ করে দিছি কি, দেখেন ব্রেক নিয়ে যতগুলো আছে সব একটা স্লাইডে আছে, এই যে ব্রিং নিয়ে যত কিছু আছে সব একটা স্লাইডে আছে, বার্স্ট নিয়ে যত কিছু আছে সব একটা স্লাইডে আছে, এইভাবে দিছি, যে কল নিয়ে যত কিছু আছে সবকিছু একটা স্লাইডে দিছি। এভাবে আপনি আসলে জিনিসগুলো ইয়ে করতে পারেন, এটা দিয়ে আপনার এক কাজে দুই কাজ হবে, এক ঢিলে দুই পাখি মরবে। এক পাখি হচ্ছে আপনার প্রিপোজিশনের পাখি মরবে, আরেকটা পাখি হচ্ছে গ্রুপ ভার্বের পাখি মরবে। ঠিক আছে, এই যে ক্যারি দিয়ে সবকিছু দিয়ে দিছি। এই যে সবচেয়ে ইয়ে ইম্পর্টেন্ট যেটা, বা সবচেয়ে বেশি আমাদের যেটা মনে রাখতে হয় বা মনে রাখতে মন চায়, সেটা হচ্ছে ডাই দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, খাইয়া মরলে কি হয়, দেশের জন্য মরলে কি হয়। হ্যাঁ, এই যে হ্যাং, হ্যাং ফর, হ্যাং অন, হ্যাং আপ, কি হয়, এটা আপনাদের মনে আছে নাকি? হোল্ড অন, এই যে দেখছেন হোল্ড অন, হোল্ড অনের কিন্তু দুই ধরনের মিনিং হয়। এই ভদ্রলোক যেটা বুঝাইতে চাইছিল সেটা হচ্ছে একটু ওয়েট করেন, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হোল্ড অন, তো ঠিক একইভাবে আমি সবগুলো আসলে গো থ্রু করার সময়ও নাই, আপনারা এগুলা দেখে নেবেন। বেশ অনেকগুলো আছে, হ্যাঁ, বেশ অনেকগুলো আছে। এরপর চলে আসেন ইউজেস অফ মোডাল ভার্বস। মোডাল ভার্বস হচ্ছে ওই যে মে, মাইট, শেল, শুড, কুড, এইসব আর কি। তো মে, মাইট, কুড এসবের পর আপনারা জানেন ভার্ব ওয়ান হয়। আর আমি যদি পাস্ট পসিবিলিটি বুঝাইতে চাই, সেক্ষেত্রে এসবের পরে হ্যাভ দিয়ে ভি থ্রি বসাইতে হবে, যেমন ইট মে হ্যাভ রেইনড লাস্ট নাইট। মাস্টের পরেও ভার্ব ওয়ান হয় আপনারা জানেন, ওই সেম কাহিনী, পাস্ট সার্টেনিটি বুঝাইতে চাইলে হ্যাভ দিয়ে ভার্ব থ্রি বসাইতে হবে। উড রাদার, এটার ক্ষেত্রেও সেম কাহিনী, ভার্ব ওয়ান, আর পাস্ট প্রেফারেন্স বুঝাইতে চাইলে হ্যাভ দিয়ে ভার্ব থ্রি। ইউজ টু এর ক্ষেত্রেও ঠিক একই কাহিনী, শুড, হ্যাড বেটার। হ্যাড বেটারটা দেখেন, হ্যাড দেখে আবার আপনার মনে হতে পারে যে আমি ভার্ব থ্রি বুঝি বসাবো, কিন্তু না। আপনার এই যে হ্যাড বেটার, অট টু, বি সাপোজ টু, এসবের পরে আপনার দেখছেন এমনিতে বি সাপোজ টু বা অট টু, টু দেখে আপনার হয়তো ভার্ব ওয়ান বসাইতে মন চাবে, কিন্তু হ্যাড বেটার দেখে আপনার আবার হ্যাড এর কারণে ভার্ব থ্রি বসাইতে চাবে, আপনার মন চাবে যে আই হ্যাড বেটার জয়েন্ট দিই, কিন্তু জয়েন্ট দিলে ভুল হয়ে যাবে, আপনাকে ভার্ব ওয়ান বসাইতে হবে, আই হ্যাড বেটার জয়েন দা জব। আচ্ছা,
উইল উড এসব একই কাহিনী, নিড ডেয়ার একই কাহিনী। কগনেট ভার্ব হচ্ছে যেটা কগনেট অবজেক্ট আসলে ক্যারি করবে। কগনেট অবজেক্ট হচ্ছে যেমন মনে করেন হি রেন আর রেস। এখন এই রেসটা কিন্তু এই রান থেকেই আসছে। তো যেহেতু রান থেকেই আসছে, এজন্য এইখানের যে ইনট্রানজিটিভ ভার্ব রেনটা আছে সেটাকে আমরা কগনেট ভার্ব এই ক্লাসিফিকেশনে ফেলতে পারি। ঠিক একইভাবে দেখেন, আহ এখানে যে ডেথটা আছে, ডেথ কিন্তু ডাই থেকেই আসে। এজন্য দ্য ফ্রিডম ফাইটার ডাইড আ হিরোইক ডেথ। এই ডেথ, হিরোইক ডেথটা, এই অবজেক্টটা, এই কগনেট অবজেক্টটা বিয়ার করার কারণে আপনার এই ডাইড, এইটা কিন্তু কগনেট ভার্ব আমরা বলবো। এরপর ফ্যাক্টিটিভ ভার্ব, আমরা যখন এই যে এখানে ট্রানজিটিভ ভার্ব আমরা দেখতে পাচ্ছি, উই ইলেক্টেড হিম অবজেক্ট আছে। এখন এই অবজেক্টটার আমরা একটা কমপ্লিমেন্ট দিলাম যে উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন। তো এই ধরনের কমপ্লিমেন্ট আমরা যখন দিব তখন এই ভার্বটাকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলবো, কারণ এটা একটা ফ্যাক্টিটিভ অবজেক্ট ক্যারি করতেছে। এই যে হিম না বললে, এই যে হিমটারও আরো কমপ্লিমেন্ট আমরা দিচ্ছি, এই ধরনের অবজেক্টকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। আপনার সরি, এই ক্যাপ্টেনটাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। এজন্য এই ইলেক্টেডটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। এবার কোয়াসি প্যাসিভ ভার্ব, আপনারা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস সম্পর্কে নিশ্চয়ই আইডিয়া আছে। আপনারা কিছু কিছু প্যাসিভ ভয়েসের প্যাসিভ ফর্ম করতে গেলে ওই এ, ওর বিশেষ বিস্তারিত ভাবে ডিসক্রাইব করতে হয়। যেমন হানি টেস্ট সুইট, এটাকে এইভাবে বলতে হয়। আপনার স্বাভাবিকভাবে আপনি এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আপনি রূপান্তর করতে পারেন না। আপনাকে এভাবে বলতে হয় যে হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, এরকম ভাবে কিন্তু আপনার বলতে হয়। বা রাইস সেলস চিপ, আপনাকে এভাবে বলতে হয় রাইস ইজ চিপ ওয়েন ইট ইজ সোল্ড, এভাবে আপনার বলতে হয়। তো এই ধরনের ভার্ব গুলাকে আপনার বলা হয় কোয়াসি প্যাসিভ ভার্ব। রেসিপ্রোকাল ভার্ব, ওই যে ইচ, আদার, ওয়ান অ্যানাদার, এই জিনিসগুলা যদি কোনো ভার্বের পরে থাকে ওগুলো হবে রেসিপ্রোকাল ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব, ওই যে সেলফ থাকবে, সেলফ থাকলে আপনারা জানেন এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন ওয়ালা এই যে ভার্ব গুলা যেটা, এগুলো হচ্ছে এই যে শি ফ্যানস হারসেলফ। শি ফ্যানস হারসেলফ, এটার প্যাসিভ ভয়েস কি হবে কেউ বলতে পারবেন? শি ফ্যানস হারসেলফ। শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ। হুম, শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ। ফ্যান্ড বাই হারসেলফ। ওকে, শেষ, ফাইন। আচ্ছা, এরপর আমরা ম্যাথে সুইচ করবো। দাঁড়ান, এটা আমরা অফ করে দেই, রেকর্ডটা অফ করে দিই।